আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমি ফজলুল হক জীবন ভাই আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের দ্বিতীয় এক্সাম আছে অ্যাটমিক স্ট্রাকচার অর্থাৎ পরমাণুর গঠন এই চ্যাপ্টারের উপর। এই চ্যাপ্টার থেকে আপনি কি কি পড়বেন এভরিথিং আমরা আজকে ইন ডিটেইলস আলোচনা করব। এবং আমাদের গত রাতে আমাদের যে পেইড ব্যাচের ক্লাস আছে, আমাদের যে পেইড ব্যাচের যে ক্লাসগুলো, বিশেষ করে আমাদের হিলিয়াম ব্যাচ এবং লিথিয়াম ব্যাচ, এই দুটো ব্যাচে আমরা দুটো লেকচার কিন্তু অলরেডি আপলোড করেছি। আপনারা এই দুটো লেকচার দেখেছেন এবং সেটার উপর কিন্তু আজকে পরীক্ষা হবে। আসেন এই মুহূর্তে যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্রপারলি শোনা যাচ্ছে কি না, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমরা আমাদের যে গ্রুপগুলো আছে, আমরা গ্রুপগুলোতে প্রত্যেকটা গ্রুপে আমরা লিঙ্কগুলো শেয়ার করে দিই। যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্রপারলি শোনা যাচ্ছে কি না, এবং কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা দ্রুত সময়ে আমাদেরকে একটু জানিয়ে দিন। আমরা এই চ্যাপ্টারের উপর আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষায় কিন্তু কমন পাবেন। অর্থাৎ আমাদের নিবন্ধনের যে ফাইনাল পরীক্ষা, এই নিবন্ধনের ফাইনাল পরীক্ষায় এখান থেকে আপনারা অনেকগুলো প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। কারণ এই প্রশ্নগুলো এত বেশি গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েই কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়া হয়। কোনো হাবিজাবি প্রশ্ন বা আপনাদেরকে এখানে বিভ্রান্তিমূলক প্রশ্ন যেটাতে আপনার কষ্ট হয় সমাধান করতে, এই ধরনের কোনো কোশ্চেন কিন্তু আমরা আপনাদের পরীক্ষার জন্য সিলেক্ট করব না। শুধুমাত্র পরীক্ষার কমন আসবে এই ধরনের প্রশ্নগুলো দিয়েই কিন্তু আমরা আপনাদেরকে পুরো আমাদের যে পেইড ব্যাচের কোর্স আছে প্লাস হলো আমাদের এক্সাম ব্যাচের কোর্স আছে, পুরো কোর্সটাই কিন্তু আমরা সুন্দর করে সাজিয়েছি। ওকে, আমরা গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু ওয়েট করবেন, অল্প কিছু সময় লাগবে, মিনিট খানেকের মতো লাগবে। আর পড়াশোনা কি কমপ্লিট করেছেন? রাতে তো লেকচার দেয়া হয়েছে, ক্লাসগুলো আপলোড করা হয়েছে, আপনারা অলরেডি হয়তো দেখেছেন ক্লাসগুলো এবং সে অনুযায়ী প্রিপারেশনও নিয়েছেন। আই হোপ এখান থেকে একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে আজকে। এবং যারা যারা এখনও পড়াশোনা শুরু করেননি আপনারা দ্রুত সময়ের মধ্যে পড়াশোনা শুরু করবেন। আর কয়েকটা গ্রুপ বাকি আছে, আমরা গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেই। ওকে, ডান। আমরা প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দিয়েছি, সবাই দেখতে পাবেন ইনশাল্লাহ। গরমের সময় চলে আসছে, প্রচণ্ড গরম লাগে। ওকে, নাজমুল হাসান ভাইয়া বলেছেন আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই সালাম জানিয়েছেন, ঠিক আছে। বিসিএ যোদ্ধা সর্বনাশ, যোদ্ধা কি বলেছেন? সার্কুলার 2027-এর আগে হওয়ার পসিবিলিটি আছে কি? আচ্ছা, পসিবিলিটি যে কোনো সময় সার্কুলার হয়ে যাবে। পসিবিলিটির থেকে আপনার পড়াশোনা কতদূর অগ্রগতি হলো সেই বিষয়ে নিজের দিকে খেয়াল রাখাটা খুব বেশি জরুরি। সালমান হুসাইন ভাইয়া বলেছেন স্যার হিলিয়াম ব্যাচে লিথিয়াম ব্যাচকে কি অ্যাড করে, মানে হিলিয়াম ব্যাচে লিথিয়াম ব্যাচকে কি অ্যাড করা হবে? ইয়েস সালমান ভাই, লিথিয়াম ব্যাচের সবাইকে আমরা হিলিয়াম ব্যাচে অ্যাক্সেস দিয়ে দিব, সবাইকে। এই জন্য লিঙ্কটা পাঠানো হয়েছে, আমরা চেক করে কাল রাতে সময় পাইনি, কাল রাতে আপনাদের ক্লাসগুলো প্রত্যেকটা গ্রুপে আমরা আপলোড করেছি। আজকে আমরা আপনাদের সবাইকে আমাদের লিথিয়াম ব্যাচের যারা আছেন আমরা সবাইকে আমাদের হিলিয়াম ব্যাচে ইনশাল্লাহ
অ্যাক্সেস দিয়ে দেবো। আজকে একটু সময় লাগবে, এই জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। খাদিজা রহমান আপু বলেছেন, স্যার জেনারেল কি এবার কঠিন হবে নাকি আগের মতোই সহজ? জেনারেলের বিষয়টা খুব বেশি কঠিন হবে না, তবে এইখানে নর্মালি ম্যাথটা কঠিন করে। দেখবেন যে ম্যাথের যে প্রশ্নগুলো আসে, এই ম্যাথের প্রশ্নগুলো ম্যাক্সিমাম প্রশ্ন আসে 3 থেকে 4 ধাপের প্রশ্ন আসে। মানে আপনি একদম সূত্র অ্যাপ্লাই করার সাথে সাথেই যে উত্তর চলে আসে, অনেক প্রশ্নের ক্ষেত্রে আমরা যেগুলো দেখে থাকি সেই প্রশ্নগুলো কিন্তু নর্মালি আসে না। তো এই জন্য টাইম কনজিউম হয়। টাইম যাতে কনজিউম না হয়, আপনার সহজ প্রশ্ন কিন্তু অনেক সময় বেশি লেগে যায়। তো এই জন্য সময় যাতে কম লাগে সহজ প্রশ্নেও, সেই প্রশ্নগুলো ভালো করে আয়ত্ত করেন। আর অ্যাজ ইউজুয়াল আগের মতো যেভাবে প্রিপারেশন নিয়েছেন সেভাবে তো প্রিপারেশন নেবেই, কিন্তু সমস্যাটা হলো যে আপনার যাতে সময় কম লাগে। কারণ 200টা প্রশ্ন আপনার 120 মিনিটে সমাধান করাটা এটা খুবই ডিফিকাল্ট, মানে সো মাচ ডিফিকাল্ট। তারপরে এখানে কেমিস্ট্রি 140 মার্কের এখানে পরীক্ষা হবে। তার মানে অনেকেই দেখবেন যে প্রশ্ন পড়ার আগেই এখানে শেষ ঘন্টা কিন্তু বেজে গেছে। এই জন্য ভালো করে পড়তে হবে। আর আমরা জেনারেল পার্টের জন্য প্রশ্নের টপিক ভিত্তিক অ্যানালাইসিস করে, যেরকমটা আমরা আমাদের এই এক্সাম ব্যাচগুলোতে, অর্থাৎ কেমিস্ট্রির জন্য আমরা যেরকমভাবে পুরো বইটাকে অ্যানালাইসিস করে প্রশ্নগুলোকে, বিগত বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে, অ্যাডমিশনের প্রশ্ন বা এখানে বোর্ডের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে কোন টাইপের প্রশ্ন হতে পারে সেই সম্পর্কে আপনাদেরকে যেমন আইডিয়া দিয়ে থাকি, আমরা আমাদের জেনারেল পার্টের জন্য, অর্থাৎ বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, এখানে যে 60 মার্কের আমাদের প্রিপারেশন নিতে হবে, এইটার জন্য আমরা একটা ভালো বই খুঁজতেছি বাজারে। আমাদের যেহেতু নিজস্ব কোনো বই নেই, আমরা বাজার থেকে একটা ভালো বই খুঁজতেছি, যে একটা বই থেকেই কম পড়ে, অল্প পড়ে, গুছানো এবং টপিক ভিত্তিক সুন্দর করে এক্সপ্লেইন করা আছে। আমরা এরকম একটা বই খুঁজতেছি। আমরা সমগ্র বইগুলো নিয়ে, বাজারে নর্মালি যে বইগুলো প্রচলিত আছে জেনারেলের, আমরা সবগুলো বই দেখতেছি কোনটা বই আমাদের জন্য সুইটেবল হবে। এরকম একটা বইকে সিলেক্ট করে পৃষ্ঠা নম্বর ধরে ধরে আমরা টপিক ভিত্তিক অ্যানালাইসিস করে আমরা এরকম একটা এক্সাম ব্যাচ চালু করব। এইটা মোটামুটি আমরা 70 দিনের, এটা যেমন আমরা একটা লেংদি প্রসেসে নিয়েছি, মোটামুটি আমরা সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এই ব্যাচগুলোকে বা আমাদের পেইড ব্যাচ, এক্সাম ব্যাচগুলোকে আমরা কন্টিনিউ করব ইনশাল্লাহ। আমরা আমাদের জেনারেল পার্টের জন্য একদম খুব অল্প ফিতে, যেরকম করে আমরা এই কেমিস্ট্রির জন্য আপনারা সাপোর্ট পাচ্ছেন এক্সাম ব্যাচে, ইনশাল্লাহ আমরা আমাদের জেনারেল পার্টের জন্য খুব সামান্য ফিতে আমরা একটা সুন্দর বইকে সিলেক্ট করে, এই বইয়ের A to Z আমরা একদম থ্রোলি আমরা যেটা করব, যে টপিক ভিত্তিক অ্যানালাইসিস করে এখান থেকে কোন ধরনের প্রশ্ন হতে পারে সে সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এখানে যারা আছেন মোটামুটি অনেকেই অনেক জায়গা থেকে আমাদের সারা বাংলাদেশ থেকে যুক্ত আছেন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নিবন্ধনের সার্কুলার কবে হবে। এই বিষয় নিয়ে তো প্রতিনিয়ত বিভিন্ন পেজ বা বিভিন্ন যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে কিন্তু আপনারা আপডেট পেয়ে থাকেন বা আমরাও আপডেট দিয়ে থাকি। এখানে দুটো প্রবলেম হয়েছে, মানে এখানে দুটো প্রবলেমের মধ্যে মানে ফার্স্ট যে প্রবলেম সেটা হলো আমাদের NTRCA চেয়ারম্যান মহোদয়, আগের যিনি ছিলেন, তিনি কিন্তু এই 20 মে, অর্থাৎ মে মাসের এপ্রিলের 20 তারিখের মধ্যেই তিনি কিন্তু সার্কুলার প্রকাশ করতে চেয়েছিলেন। তো যাই হোক, বিভিন্ন জটিলতার কারণে তাকে তিনি হলো সেখান থেকে চলে গেছেন। এখন নতুন যিনি আসছেন তিনি নতুন করে পদক্ষেপ নিয়েছেন, অর্থাৎ প্রথম দিন তিনি যে পদক্ষেপটা নিয়েছেন সেটা হলো আমাদের অনলাইনে যেরকমভাবে শূন্য পদের চাহিদা নেওয়া হয়েছিল, তো এই চাহিদাটা আবার নতুন করে অফলাইনে নেওয়া হয়েছে, অর্থাৎ একদম হার্ড কপিতে এই চাহিদাটার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এইটা 4 দিন সময় দিয়েছেন, তবে এটা আরও বেশি লেংদি হবে। মোটামুটিভাবে আমরা বলতে পারি ঈদের আগে আপনাদের সার্কুলার হচ্ছে না, কারণ এখানে টেলিটকের সার্ভার রেডি করা থেকে শুরু করে আনুষঙ্গিক আরও অনেক কাজ আছে, যে কাজগুলোর জন্য একটু সময় লাগবে। ঈদের আগে হবে না, ঈদের পরে ইনশাল্লাহ একটা পসিবিলিটি আছে। আশা করি মানে আমাদের ঈদের পরপরেই যদি আমরা সার্কুলারটা পেয়ে যাই, সেক্ষেত্রে 3 মাসের বেশি কিন্তু সময় পাওয়া যাবে না। আর বাস্তবতা হলো আপনাদের এই বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে এখানে একটা হিউজ সিলেবাস, আর নিবন্ধনের সকল প্রশ্ন কিন্তু সিলেবাস ভিত্তিক হয় না, এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। BCS এর যে প্রশ্নগুলো দেখবেন যে একদম টু দ্য পয়েন্টে, একদম সিলেবাস অ্যাকর্ডিং টু সিলেবাস, অর্থাৎ সিলেবাসকে এখানে মেনটেন করে প্রশ্নগুলো করা হয়। কিন্তু নিবন্ধনের ক্ষেত্রে দেখা যায়, আপনি বিশেষ করে বাংলার প্রশ্নের ক্ষেত্রে আপনি দেখবেন যে বাংলায় লিটারেচার পার্ট নেই, কিন্তু লিটারেচার পার্ট থেকে প্রশ্ন আসতেছে, বা ইংলিশের ক্ষেত্রে
টাইটেল নাই, অর্থাৎ সিলেবাসের মধ্যে কোনো কন্টেন্ট নাই, কিন্তু সেই জায়গা থেকে বারবার প্রশ্ন আসতেছে। তো এরকম অনেক সাবজেক্ট আছে, অর্থাৎ বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকের ক্ষেত্রে আপনার সিলেবাস বহির্ভূত এখানে প্রায় 30% প্রশ্ন আসে। 30% প্রশ্ন আসলে দেখা গেল আপনার এই 60টা প্রশ্নের মধ্যে এখানে প্রায় 15টার মতো প্রশ্ন যদি আপনার বাইরে থেকে আসে, বা 10টা প্রশ্ন যদি সিলেবাসের বাইরে থেকে আসে, তাহলে আপনি অনেক পিছিয়ে যাবেন। কারণ 200টা এমসিকিউ দাগানোর উপরেই আপনার চাকরি নির্ভর করতেছে। সেক্ষেত্রে আপনি যদি 15 থেকে 20টা বা 10টা থেকে 15টা প্রশ্ন যদি আপনার মিসিং হয় সিলেবাসেই, আপনি যদি না জানেন, তখন কিন্তু খুবই বিপদে পড়বেন। এটার পাশাপাশি আমাদের সাবজেক্টিভের যে বড় একটা সিলেবাস, মানে কলেজের সিলেবাস তো হিউজ, এটা সমুদ্রের মতো সিলেবাস, বিশাল সিলেবাস। এটাকে শেষ করা, এই শুধু একবার পড়লেই কোনো পড়া মনে থাকে বলেন তো দেখি? এমন কেউ আসেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার একটা পড়া আপনি একবার পড়েছেন আর 100% পরীক্ষার হলে গিয়ে আপনি সেখান থেকে লিখে আসতে পারছেন বা মনে রাখতে পারছেন? একটু ভুলে যান। আর পরীক্ষার হলে প্রচণ্ড ভীতিকর অবস্থা থাকে, মানসিক চাপে আপনার জানা জিনিসও ভুল হয়ে যায়। এই জন্য আপনার যেটা উচিত হবে, সার্কুলারের উপর ভরসা না করে, আমরা অবশ্যই সার্কুলার কেন্দ্রিক পড়াশোনা করব, তবে সার্কুলারের উপর ভরসা না করে যে সার্কুলার আসলেই আমরা মনোযোগ সহকারে আরও বেশি পড়ব, এইটা না। এখন থেকেই মনোযোগ সহকারে পড়ুন। আপনি যদি একবার সিলেবাসটাকে শেষ করেন, পরবর্তী দিনে অর্থাৎ পরবর্তী সময়ে দেখবেন যে এখান থেকে আপনি বারবার রিভিশন করে আপনার ভুলগুলো ধরতে পারবেন। আমরা নিয়মিত এক্সাম নিচ্ছি, এই এক্সামগুলোও কিন্তু আপনি এখানে প্রতিনিয়ত এক্সামগুলো মনোযোগ সহকারে দেখার মধ্য দিয়ে আপনি কিন্তু এখান থেকে আপনার প্রস্তুতিকে গুছিয়ে নিতে পারেন। এই জন্য আমাদের নির্দেশনা থাকবে, যারা আমাদের পেইড ব্যাচে আছেন বা আমাদের বইগুলো যারা পড়তেছেন, বিশেষ করে আমি সাবজেক্টিভের ব্যাপারে বলি। আমি যেহেতু কেমিস্ট্রি বা ফিজিক্স দুটো বই নিয়ে কাজ করে থাকি এবং আপনাদেরকে নির্দেশনা দিয়ে থাকি, আমরা সবসময় বলে থাকি যে বোর্ড বই কেন্দ্রিক বিস্তারিত টপিক ভিত্তিক পড়াশোনা করুন। আর আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বই বা আমাদের এই ফিজিক্যাল সায়েন্স সলিউশন যে বইগুলো আছে, আমরা কিন্তু একদম টু দ্য পয়েন্টে বোর্ড বই থেকে তথ্যগুলো নিয়ে আমরা কিন্তু আমাদের বইগুলো সাজিয়েছি। এই জন্য এইখান থেকে আপনি যদি টপিক ভিত্তিক বিস্তারিত স্টাডি করেন, আশা করি এখান থেকে আপনি একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন। এই আউটপুটের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। আর আজকে আমাদের যে পরমাণুর গঠন যে চ্যাপ্টার আছে, আমাদের দ্বিতীয় যে এক্সাম, আমরা এই দ্বিতীয় এক্সামের বিষয়ে আমরা একটু কথা বলবো, আপনারা একটু দেখার চেষ্টা করুন। ওকে, আমাদের যে দ্বিতীয় এক্সাম আছে, এই দ্বিতীয় এক্সামটা নিয়ে আমরা একটু কথা বলি। দ্বিতীয় এক্সাম দেখেন হলো 15 তারিখ, 15ই মে, আজকে 15 তারিখ। দ্বিতীয় এক্সামের আমরা এখান থেকে কি পড়তে হবে আমরা সব কিছু আপনাদেরকে ডিরেকশন দিচ্ছি, বাসায় স্টাডি করবেন। আর আমাদের পেইড ব্যাচে এই চ্যাপ্টারের উপর দুটো ক্লাস আমরা কিন্তু আপলোড করেছি। ক্লাস দুটো মোটামুটি 3 থেকে 4 ঘন্টার সময় লাগবে। এই ক্লাসগুলো ভালো করে দেখবেন। ক্লাসগুলো যদি ভালো করে না দেখেন, তখন এখান থেকে কিন্তু আপনি আউটপুট নিয়ে আসতে পারবেন না। ওকে, ঠিক আছে, আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের এখানে দেখেন আমাদের প্রথম যে এক্সামটা, প্রথম এক্সামটা এখনও চলমান আছে। প্রথম এক্সামটা চলমান আছে, চলমান এক্সামটাকে কিন্তু আপনাকে এখান থেকে ভালো করে পড়াশোনা করে কিন্তু এখানে পরীক্ষাটা দিতে হবে। আচ্ছা, অনেকে আছেন, বেশ অনেকজন আছেন। আচ্ছা, প্রথম এক্সামের বিষয়ে আজকে কিন্তু আমি একটু কথা বলি। সেটা হলো, প্রথম এক্সাম অনেকেই দিয়েছেন, আমি কিন্তু রেজাল্ট দেখেছি, এখানে খুব একটা ভালো করতে পারেন নাই। প্রথম এক্সাম আমাদের এই 18তম নিবন্ধন রসায়নের যে প্রভাষক এবং প্রদর্শক, আর হলো 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার যে প্রশ্ন আছে, এই 300 মার্কের এই প্রশ্নের উপর আমাদের পরীক্ষাটা চলমান আছে। এই চলমান পরীক্ষাটা আপনারা যারা দেননি, ভালো করে প্রিপারেশন নিয়ে আজকে সন্ধ্যার মধ্যে দেওয়া শেষ করবেন। অবশ্যই সন্ধ্যার মধ্যে পরীক্ষাটা শেষ করবেন। আর আমাদের দ্বিতীয় এক্সামের বিষয়ে আমরা কথা বলবো, তবে এখানে আমরা একটু সিলেবাস নিয়ে আলোচনা করব দ্বিতীয় এক্সামের পরীক্ষার আগে। সেটা হলো, দেখেন আমাদের এখানে অ্যাটমিক স্ট্রাকচার আছে। আমাদের এই অ্যাটমিক স্ট্রাকচার আমাদের সেকেন্ড এক্সাম অ্যাটমিক স্ট্রাকচার
আমাদের এইখানে বইয়ের রেফারেন্স দিয়েছি আমরা 185 থেকে 212 পেজ। আমরা একদম শুরুর দিকে সহকারী শিক্ষক রসায়নের জন্য যারা প্রিপারেশন নেবেন তাদের জন্য আমরা এখান থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে আমরা সিলেবাস থেকে আপনাদের টপিকটা একটু হাইলাইটস করে দিচ্ছি। আর যারা প্রভাষক বা প্রদর্শকে প্রস্তুতি নেবেন তাদের জন্য সবই পড়তে হবে। প্রভাষক প্রদর্শকের জন্য সব পড়তে হবে, এখানে কোনো কিছু বাদ নেওয়া যাবে না। তবে আমাদের সহকারী শিক্ষক রসায়নের জন্য কোন কোন পার্টটা পড়বেন সেটা আমরা আমাদের বই থেকেই আমরা দেখিয়ে দিচ্ছি। আমাদের একদম বইয়ের যে নতুন যে এডিশন, এই নতুন এডিশনের বইতে আমরা দেখেন এখানে একটা টাইটেল দিয়েছি যে সহকারী শিক্ষক রসায়ন পদের প্রার্থীরা বইয়ের যেসব পৃষ্ঠায় স্টাডি করবেন, অর্থাৎ পুরো বইটাকে আমরা যেহেতু 3টা পদের জন্য সহকারী শিক্ষক রসায়ন, প্রভাষক এবং প্রদর্শক, এই 3টা পদের জন্য আমরা যেহেতু এখানে বইটাকে সাজিয়েছি, সুতরাং এই 3টা পদের মানে সিলেবাস অ্যানালাইসিস করে আমাদের কোন কোন পেজগুলো পড়তে হবে সেগুলো কিন্তু আমরা এখানে আইডেন্টিফাই করেছি। এখন দেখেন আমাদের সিলেবাসের যে বিষয়বস্তু, আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রির এখানে সিলেবাসের যে বিষয়বস্তুটা আমরা একটু দেখার চেষ্টা করব, সেটা হলো এই যে ইনঅর্গানিক কেমিস্ট্রির আমাদের সহকারী শিক্ষক রসায়নের জন্য পরমাণুর গঠন চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে আমরা সেগুলো একটু বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের এখান থেকে মূল কণিকা, পরমাণুর যে মূল কণিকা এটা পড়তে হবে, এবং ডাল্টনের পরমাণুবাদ, তারপরে রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল। তাহলে দেখেন মূল কণিকা, পরমাণুর যেসব মূল কণিকা আছে, ডাল্টনের পরমাণুবাদ, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল। আর এখানে দেখেন কোয়ান্টাম সংখ্যা, পলির বর্জন নীতি এবং ইলেকট্রন বিন্যাস। মোটামুটি এই কয়েকটা চ্যাপ্টার, মানে এই কয়েকটা টপিক কিন্তু আছে। আর এখানে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এই টপিকটা কিন্তু আমাদের সহকারী শিক্ষক রসায়নের যে আমাদের এই সিলেবাস আছে, এই সিলেবাসে কিন্তু নেই। ভালো করে আপনারা একটু দেখার চেষ্টা করবেন, আপনারা পারলে এইটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন যে আপনাদের এই অজৈব রসায়ন অর্থাৎ ইনঅর্গানিক কেমিস্ট্রির পরমাণুর গঠন থেকে কোন কোন টপিক পড়তে হবে, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমরা এইটার কিন্তু পিডিএফ ফাইল আমাদের যে পেজ আছে ফেসবুক পেজে কিন্তু আমরা শেয়ার করেছি। এই পিডিএফ ফাইলটা আপনারা যদি না খুঁজে পান, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের যে পেইড ব্যাচের এবং এক্সাম ব্যাচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা কিন্তু শেয়ার করে দিব। ওকে, আচ্ছা, আমরা আমাদের সহকারী শিক্ষকের জন্য কম পড়তে হবে, সহকারী শিক্ষক রসায়নের জন্য কম পড়া, আর প্রভাষক বা প্রদর্শকের জন্য পুরো চ্যাপ্টারই পড়তে হবে। কি কি পড়বেন একদম সামারি করে দিচ্ছি, ভালোভাবে প্রিপারেশন নিন। আর যারা ক্লাস পেয়েছেন ক্লাসগুলো দেখুন, মানে শুধু শুধু রিলস দেখে টাইম ওয়েস্ট না করে ক্লাসগুলো দেখুন। এগুলো দেখবেন যে এই আমাদের কথাগুলো শুনে শুনেই আপনার এই অনেকগুলো পড়া অলরেডি হয়ে যাবে। আমরা এখন একটু আমাদের বইয়ের ভিতরে যাই। লেকচারার সলিউশন যে বইটা আছে, বা যাদের কাছে আমরা একটু বলি যে যাদের কাছে ফিজিক্যাল সায়েন্স সলিউশন বইটা আছে তারাও কিন্তু এই চ্যাপ্টারটা স্টাডি করতে পারবেন। এই যে যাদের কাছে আমাদের এই ফিজিক্যাল সায়েন্স সলিউশন বইটা আছে, যাদের কাছে, তারা এখান থেকে স্কুলের যে চ্যাপ্টার, মানে স্কুলের যে টপিকগুলো আছে এখানে শুধুমাত্র স্কুলের টপিকেই পাবেন। ফিজিক্যাল সায়েন্স সলিউশন বইটা থেকে কেমিস্ট্রির পার্ট থেকে আপনি এই পরমাণুর গঠন চ্যাপ্টারটা পড়তে পারেন। আর এইখানে আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন যে বইটা আছে, এই কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইতে আমরা ইন ডিটেইলস এখানে আপনার প্রভাষক, প্রদর্শক এবং সহকারী শিক্ষকের জন্য যা যা প্রয়োজন সব দিয়েছি। আপনাকে বেছে বেছে আপনার টপিক কোনটা সেটাকে আপনাকে খুঁজে বের করে তারপরে স্টাডি করতে হবে। প্রভাষক বা প্রদর্শকের জন্য পুরো চ্যাপ্টার পড়তে হবে, আর সহকারী শিক্ষকের জন্য সিলেক্টিভ যে সকল টপিক আমরা আলোচনা করলাম শুধু সেগুলোর উপরেই আপনারা প্রস্তুতি নেবেন। আসেন আমরা একটু দেখার চেষ্টা করি। খালেদ মোর্শেদ ভাইয়া বলেছেন আগের এডমিশনের বইতে, মানে আগের এডিশনের বইতে তো এটা অ্যাড করেননি, এটা কিভাবে পাবো আমরা? আজকে আবারও আমরা এটার এই ড্রাইভ লিঙ্ক শেয়ার করে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আসেন আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসছিল, দেখেন অ্যাট এ গ্লেন্স আপনি এখান থেকে এই পরমাণুর গঠন এবং মডেল সংক্রান্ত যে প্রশ্নগুলো আসছে এগুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই চ্যাপ্টারটা কত বেশি গুরুত্বপূর্ণ। আর একদম চ্যাপ্টারের শুরুর দিকে আমরা যে গল্পটা সবসময় বলি যে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা
যদি একটু অ্যানালাইসিস করি, এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই টপিকগুলো থেকে আমাদের কি কি পড়া উচিত এবং কি কি এখান থেকে বাদ দেওয়া উচিত। তাহলে আমাদের দেখেন এই চ্যাপ্টার থেকে আমরা কি কি প্রশ্ন আসছে বিগত বছরে সেইটা অ্যাট এ গ্লেন্স আমরা দেখি, তারপরে ভিতরের দিকে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। সবসময় প্রশ্ন অ্যানালাইসিস করলে যেটা হয়, আপনি আপকামিং এক্সামের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আপনি এখানে খুব ভালো একটা ধারণা পান, যেটা কিন্তু আমরা অ্যানালাইসিস করে করে আপনাদেরকে আমরা এগুলো রিপ্রেজেন্ট করি, এই জন্য আপনাদের প্রস্তুতি নেওয়া অনেক বেশি সহজ হয়। দেখেন প্রথমত এখান থেকে আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম, সেটা হলো আইসোটোন, অর্থাৎ 1 নম্বর যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, নিচের কোন যুগলটি পরস্পরের আইসোটোন। এখানে আইসোটোন থেকে প্রশ্ন হয়েছিল। আইসোটোন আমরা পরমাণুর মূল কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন ধরনের এখানে আমরা এই ডেফিনিশন শিখব। তার মধ্যে আইসোটোন আছে, আইসোটোপ আছে, আইসোবার আছে এবং আইসো ইলেকট্রন আছে। এই 4টা টার্মের উপর ডিপেন্ড করে আমরা এখান থেকে খুব সুন্দর একটা প্রস্তুতি নিতে পারি, কারণ এই ধরনের প্রশ্ন আমাদের একদম বিসিএস পরীক্ষার যে প্রশ্ন, এটা কিন্তু 49 বিসিএস পরীক্ষা, যেটা এমসিকিউ পদ্ধতিতে হয়েছিল, সেই প্রশ্নগুলো কিন্তু এসেছিল। আমরা এগুলো দেখাচ্ছি এবং এই জায়গা থেকে আমরা কি কি টপিক পড়বো সেগুলো কিন্তু মার্ক করে দেবো। এই জন্য ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু আপনাকে থাকতে হবে। তাহলে আইসোটোন বা আইসোটোপ, আইসোবার, আইসো ইলেকট্রন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে বারবারই আসতেছে। আরও কিছু প্রশ্ন আসতেছে, যে প্রশ্নগুলো আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো, দেখেন এখানে আমরা যদি বলি 4 নম্বরের যে প্রশ্নটা, দেখেন কোন অরবিটালটি সর্বনিম্ন শক্তি সম্পন্ন, অর্থাৎ অরবিটাল সর্বোচ্চ যে, অর্থাৎ অরবিটালের পাওয়ার সম্পর্কে আমরা জানি যে আব্বাউ যে প্রিন্সিপালটা আছে, আব্বাউ নীতি, সেই জায়গা থেকে আমরা n+l এর একটা নিয়ম জানি যে n+l এর মান যার কম হবে তার কিন্তু শক্তি কম, এবং n+l এর মান যার বেশি হবে, অর্থাৎ এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালুটাকে যোগ করার ফলে যার মানটা আমরা কম পাবো সেই অরবিটালের শক্তি কিন্তু আমরা কম পাবো, এবং যার মান বেশি পাবো সেই অরবিটালের শক্তি কিন্তু বেশি পাবো। সেই জায়গা থেকে আমাদের এই n+l এর যে ভ্যালু সংক্রান্ত যে টপিকটা আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়েছিল যে কোন অরবিটালটি সর্বনিম্ন শক্তি সম্পন্ন। তার মানে অরবিটালের যে প্রশ্নগুলো বা আমাদের যে বিভিন্ন ধরনের প্রিন্সিপালগুলো আছে, ইলেকট্রন বিন্যাসের যে প্রিন্সিপালগুলো আছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতেছে। আমরা এগুলো কিন্তু চেক করে আমাদের এই বই যেটা আছে পুরো অধ্যায়টাকে অ্যানালাইসিস করবে। এই জন্য শুরুর দিকে আপনাদেরকে প্রশ্ন সম্পর্কে ধারণা দেই, তাহলে আপনার জন্য পড়াটা সহজ হবে। আর আপনাদের পড়া যাতে সহজ হয়, এটাই কিন্তু মেন্টর বা ইনস্ট্রাক্টর যারা আছি তাদের কিন্তু কাজ। আপনারা কিন্তু এগুলো সবই জানেন, এগুলো ইন্টারমিডিয়েট বা এসএসসি লেভেল থেকে এগুলো জেনে আসতেছেন। এই জানা বিষয়টাকে ঝালিয়ে নিতে হবে যাতে আপনি পরীক্ষায় ভুল না করেন। 5 নম্বরে দেখেন অরবিটালের আকৃতি প্রকাশ করে, তার মানে এই অরবিটালের গল্প থেকেই বারবার পরীক্ষায় প্রশ্ন আসতেছে। আমরা জানি যে অরবিটালগুলো আছে sp-d-f অরবিটাল, এবং এই যে অরবিটালগুলো 4টা অরবিটাল বা আরও এখানে বিভিন্ন ধরনের অরবিটাল আছে, সেক্ষেত্রে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যার যে ভ্যালুগুলো আছে বা কোয়ান্টাম সংখ্যার যে পরিচিতি আছে, এই কোয়ান্টাম সংখ্যার পরিচিতি থেকে আমরা কোন কোয়ান্টাম সংখ্যাটা কোনটাকে এখানে এই নির্দেশ করতেছে, সেই জায়গা থেকে প্রশ্নগুলো বারবারই আসতেছে। এজন্য আমাদের এই অরবিটালের আকৃতি প্রকাশ করে যে কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের কোয়ান্টাম সংখ্যার কোনটাকে মানে অর্থাৎ কোনটাকে নির্দেশ করে, এই ধরনের প্রশ্নগুলো আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। অর্থাৎ 4টা কোয়ান্টাম সংখ্যা থেকে ইন ডিটেইলস আমাদের এখানে খুব ভালোভাবে যে ধরনের তথ্যগুলো জানার প্রয়োজন সবগুলো জানতে হবে। এবং দেখেন 6 নম্বর যে প্রশ্ন, অর্থাৎ এখানে দেখেন অরবিটাল থেকে বারবার প্রশ্ন আসতেছে, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের বারবার দেখতে হবে। অর্থাৎ এখানে দেখেন px, py এবং pz, এই 3টা যে অরবিটাল, আমরা জানি p অরবিটালে 3টা উপশক্তি স্তর আছে, যেটাকে আমরা px, py এবং pz বলি। এই 3টা উপশক্তি স্তর, সেখানে দেখেন যে এই অরবিটালগুলো কত ডিগ্রি কোণে অবস্থান করে, অর্থাৎ এই অরবিটালের যে বিন্যাস, এই অরবিটালের ওরিয়েন্টেশন সংক্রান্ত আমাদের এখানে যে প্রশ্নটা আসছে, চমৎকার একটা প্রশ্ন ছিল
যে তিনটা অরবিটাল, অর্থাৎ এখানে পিএক্স, পিওয়াই এবং পিজেড, এই তিনটা যে উপশক্তি স্তরের যে অরবিটালগুলো আছে, এই অরবিটালগুলো কত ডিগ্রি কোণে পরস্পরের সাথে তারা হলো স্টে করে, এই ধরনের প্রশ্নগুলোও আসতেছে। তার মানে অরবিটাল থেকে বারবার প্রশ্ন আসতেছে, এই প্রশ্নগুলো আমরা দেখব। এবং পাশাপাশি দেখেন এখান থেকে তাহলে আমরা 4টা প্রশ্ন পেলাম। 4টা প্রশ্নের মধ্যে আমরা একটু সামারি করি। আমরা আইসোটোন সংক্রান্ত একটা প্রশ্ন পেয়েছি, N+L এর নিয়ম থেকে আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি, এবং কোয়ান্টাম সংখ্যার যে নির্দেশনা, অর্থাৎ কোন কোয়ান্টাম সংখ্যা কোনটাকে নির্দেশ করতেছে সেই সংক্রান্ত একটা প্রশ্ন পেয়েছি, এবং অরবিটালের যে বিন্যাস বা ওরিয়েন্টেশন বা অরবিটালগুলো, অর্থাৎ পি উপশক্তি স্তরের যে, অর্থাৎ পি অরবিটালের যে বিভিন্ন অরবিটালগুলো আছে, উপশক্তি স্তরগুলো আছে, এই অরবিটালগুলোর যে ওরিয়েন্টেশন বা বিন্যাস কত ডিগ্রি কোণে তারা নিজেদের মধ্যে অবস্থান করে থাকে সেই সংক্রান্ত আমরা টোটাল এখান থেকে 4টা প্রশ্ন পেয়েছি। আপনি চিন্তা করেন যে বিসিএস পরীক্ষার মতো একটা পরীক্ষায় আপনি এই মাত্র একটা চ্যাপ্টার থেকেই 4টা প্রশ্ন কমন, এবং প্রশ্নগুলো খুবই সহজ, কিন্তু আপনার জানা না থাকলে প্রশ্নগুলো অনেক কঠিন মনে হবে, এবং এই জায়গায় আপনি কিন্তু ভুল করে আসবেন। এই জন্য আপনার উচিত হবে সিলেবাসের যে অ্যানালাইসিস, এটাকে খুব ভালোভাবে আয়ত্ত করে আমাদের নির্দেশনা অনুযায়ী আমরা যেভাবে টপিকগুলোকে গুছিয়ে দিয়ে থাকি বা আমরা যেভাবে নির্দেশনা দিয়ে থাকি সেগুলোকে ভালোভাবে আয়ত্ত করা। তাহলে আসেন আমরা অ্যানালাইসিস পার্টটুকু আমরা শেষ করলাম। এখন আমরা যেটা করব, আমরা আমাদের যে বই আছে, আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই, এখন আমরা গল্প শুরু করব আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই থেকে। এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই থেকে আমরা ইন ডিটেলস এখন আমাদের যা যা পড়তে হবে, সহকারী শিক্ষক রসায়ন এবং প্রভাষক বা প্রদর্শকের প্রস্তুতির জন্য আমাদের যা যা পড়তে হবে, আমরা একদম লাইন বাই লাইন সবগুলো তথ্য আপনাদেরকে মার্ক করে দিচ্ছি। বইটা কাছেই রাখুন। যাদের কাছে ফিজিক্যাল সায়েন্স সলিউশন বইটা আছে, সেখান থেকে কেমিস্ট্রি পার্টের অ্যাটমিক স্ট্রাকচারটা পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন, এটা কেমিস্ট্রির ফুল ভার্সন, এইটা থাকলে আপনার জন্য পড়াটা অনেক বেশি সহজ হবে। ওকে, আমরা আসেন আমরা ক্লাসে চলে যাই। আমরা ক্লাসে যদি যাই তখন আমরা দেখব যে আমাদের যে বইটা আছে, একদম বইয়ের শুরুর দিকে আমরা কি দেখতে পাচ্ছি। আমরা এই যে অ্যানালাইসিস যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো আমরা বাদ দিলাম। এখন আমরা আমাদের পরমাণুর গঠন এবং মডেল দেখেন। এখানে ডাল্টনের পরমাণুবাদ থেকে কিন্তু পরীক্ষায়, অর্থাৎ স্কুলের যে সিলেবাসটা আছে, স্কুলের সিলেবাসে কিন্তু ডাল্টনের পরমাণুবাদ থেকে আমাদের একটা টপিক ছিল, সেখান থেকে কিন্তু একবার প্রশ্ন হয়েছিল। সেটা কি, যে এখানে ডাল্টনের যে স্বীকার্য, নিবন্ধন স্কুল 2012 সালে, অর্থাৎ আজ থেকে অনেক বছর আগে, এক যুগেরও বেশি বছর আগে, এইখান থেকে একটা প্রশ্ন হয়েছিল। যে প্রশ্নটা ছিল ডাল্টনের যে পরমাণুবাদের বিভিন্ন ধরনের এখানে স্বীকার্য আছে, বা উনি যে এই সংক্রান্ত যে তথ্যগুলো দিয়েছিলেন, সেখান থেকে আমাদের এই একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলো ভালো করে পড়বেন। এখান থেকে ডাল্টনের পরমাণুবাদের কোন কোন স্বীকার্য, এই যে এখানে দেখেন কয়েকটা স্বীকার্য নিয়ে আমাদের বইতে, আমরা এগুলো বোর্ড বই থেকে তথ্য নিয়ে আমরা এখানে এই সুন্দর করে সাজিয়েছি। আপনারা এই প্রত্যেকটা স্বীকার্য আমরা এখান থেকে প্রশ্ন করব কিভাবে, নিচের কোনটি ডাল্টনের স্বীকার্য এবং নিচের কোনটি ডাল্টনের স্বীকার্য নয়, বা ডাল্টনের স্বীকার্য সমূহের ক্ষেত্রে নিচের কোন তথ্যগুলো সঠিক। তাহলে আপনাকে সঠিক এবং ভুল দুটোই আইডেন্টিফিকেশন করতে হবে, তাহলে আপনি সহজেই এখান থেকে ফুল মার্কস পেতে পারেন। ডাল্টনের পরমাণুবাদের গুরুত্ব পড়ার প্রয়োজন নাই। ডাল্টনের পরমাণুবাদের সীমাবদ্ধতা আছে, লিমিটেশনটা এক নজর দেখবেন। তবে স্বীকার্যগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে লিমিটেশনটা দেখার চেষ্টা করবেন। আমরা মোস্ট ইম্পর্টেন্ট এটাকে 100% ধরে রাখবেন, সেটা হলো মূল কণিকা। 100% ধরে রাখবেন পরমাণুর মূল কণিকা, অর্থাৎ এখানে আমাদের যে পার্টিকেলগুলো আছে, এই পার্টিকেলগুলো থেকে আমরা বিভিন্ন সময় এডমিশনের প্রশ্ন বলেন, বা এখানে একাডেমিক যে প্রশ্নগুলো বলেন, বা এখান থেকে বিসিএসের শতবার হাজার বার এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। এই প্রশ্নগুলো আপনাদের মানে দেখেই বোঝা যায় এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা এটাকে 100% মার্ক করে রাখলাম। মূল কণিকা চার্ট আকারে এখানে টপিকগুলোকে সুন্দর করে আমরা বিন্যাস করেছি, আপনি এখান থেকে ভালো করে স্টাডি করবেন। আমরা এগুলো ক্লাসের মধ্যে আলোচনা করেছি। আমাদের যে ক্লাস পেইড ব্যাচে আমরা প্রায় এখানে 4 ঘন্টার মতো দুটো এখানে ক্লাস আছে। এই 4 ঘন্টার ক্লাস আপনি ভালো করে দেখবেন, দেখলেই আর কিছুই লাগবে না। এই জন্য সবার আগে আপনি আমাদের ক্লাসগুলো দেখেন, আর অ্যানালাইসিস ক্লাসে আমরা যতটুকু পড়াচ্ছি ততটুকু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে এগুলো নিয়ে আমরা ইন ডিটেলস পড়বো। অর্থাৎ এখানে মূল কণিকা থেকে কোনো কিছুই বাদ দিব না, যা যা আছে তথ্যগুলো সবগুলো স্টাডি করবেন। কোন ধরনের প্রশ্নের প্যাটার্ন হবে নিজেও জানতে পারবেন,
তবে মূল কণিকার তথ্যগুলো আমরা কোনো কিছু বাদ দিব না, সব পড়বো, কারণ এখান থেকে অনেকবার পরীক্ষায় প্রশ্ন হয়েছে। বিশেষ করে দেখেন এখান থেকে কিন্তু বিসিএস পরীক্ষায় প্রশ্ন হয়েছে, 21তম বিসিএস পরীক্ষা। বিসিএস পরীক্ষার মতো পরীক্ষায় যদি আপনি একটা প্রশ্ন কমন পান, তার মানে বুঝতে পারবেন যে এই টপিকের গুরুত্ব অনেক বেশি। এবং আমরা আমাদের বইতে রেফারেন্স ভিত্তিক যেহেতু প্রশ্নগুলোকে অ্যাড করে দিয়েছি, আপনার উচিত হবে দ্রুত সময়ের মধ্যে আমাদের বইটা কালেক্ট করে রেফারেন্স ভিত্তিক স্টাডি করা। এলোমেলোভাবে তথ্যগুলো স্টাডি করলে আপনার মনে থাকবে না, পরীক্ষায় কিন্তু লাড্ডু খাবেন। এই জন্য আপনাকে অবশ্যই পরীক্ষায় ভালো করার জন্য গুছিয়ে পড়াশোনার কোনো বিকল্প নাই। আমরা মূল কণিকা পড়ার পাশাপাশি আমাদের যে নিউক্লিয়াসের যে আবিষ্কার, আমরা জানি যে পরমাণুর কেন্দ্রের কি থাকে, নিউক্লিয়াস থাকে। আর এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন এক্সিস্ট করে। আর বাইরের দিকে অর্থাৎ আমরা এই নিউক্লিয়াসের বাইরে অর্থাৎ শেলের মধ্যে কি থাকে, কক্ষপথে থাকে হলো ইলেকট্রন, চারপাশে ঘুরতে থাকে। এই যে ঘূর্ণন যে আসছে অর্থাৎ ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরে, কিন্তু নিউক্লিয়াসের যে আবিষ্কার, এইটা বিজ্ঞানী রাদারফোর্ডের যে এই স্বর্ণপাতের যে এই পরীক্ষাটা, এই স্বর্ণপাত পরীক্ষার সাহায্যে তিনি এই আমাদের এই নিউক্লিয়াসের যে আবিষ্কারের যে ঘটনাটি তিনি আবিষ্কার করেছেন, সেই তথ্য সংক্রান্ত এখান থেকে বিভিন্ন ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে। বিশেষ করে আমরা আপনাদেরকে এমসিকিউ পিডিএফ দিয়েছি, দেখবেন যে এখান থেকে ছোটো ছোটো অনেকগুলো প্রশ্ন আসছে। প্রশ্নগুলোর ব্যাখ্যা আমরা দেই না, কারণ আপনারা যারা পেইড ব্যাচে আছেন প্রত্যেকটা প্রশ্ন আমরা এক্সপ্লেইন করে বই থেকে ধরে ধরে পড়াই। আর যারা শুধু বলেন যে স্যার ভাইয়া ব্যাখ্যা দেন, অলস অলস প্রকৃতির যারা আছে তারা কিন্তু পরীক্ষায় পাশ করতে পারে না। মানে সবই সাজানো গুছানো, আমরা সব কিছু তো তুলে দিচ্ছি আপনাদেরকে, আবার কেন ব্যাখ্যা লাগবে? কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। পেইড ব্যাচের যারা আছেন ব্যাখ্যা করবেন না। আর ব্যাখ্যা আমার এটা পছন্দ না, কারণ ব্যাখ্যা তো টিচার পড়াই দিচ্ছে। এই কারণেই তো আপনি পেইড ব্যাচে আছেন। আপনার তো বই আছে, বাজারে তো এডমিশন গাইডের কোনো অভাব নাই, যেখানে প্রচুর পরিমাণে মানে এক্সপ্লেনেশন দেওয়া আছে। আপনার ব্যাখ্যার প্রয়োজন হলে এক্সপ্লেনেশন আপনার যে গাইড আছে সেটা আপনি সংগ্রহ করতে পারেন, অথবা আমাদের আপকামিং এমসিকিউ সলিউশন বই আসতেছে, সেখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, সেটাও আপনি সংগ্রহ করতে পারেন। তবে এখান থেকে আপনি বলেন যে আপনি কষ্ট করব এবং একটা ভালো আউটপুট নিয়ে আসবো, সেই জন্য আপনাকে অবশ্যই আমাদের ক্লাসগুলো এবং আমাদের যে গাইডলাইন যে আমরা ক্লাসগুলো দিচ্ছি, আমাদের পেইড ব্যাচের ক্লাস এবং গাইডলাইন যে ক্লাসগুলো, এগুলো ভালো করে আপনাকে আয়ত্ত করতে হবে। তাহলে এখান থেকে নিউক্লিয়াসের আবিষ্কার সংক্রান্ত যে সামারি আছে, এখানে আমরা এখানে কয়েকটা পয়েন্ট তুলে দিয়েছি। এই পয়েন্টগুলোকে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন। এখান থেকে দেখবেন যে স্বর্ণপাতের পুরুত্ব কতটুকু, বা এখানে এটা যে সামারিটা কি, অর্থাৎ আমরা এই রাদারফোর্ডের যে নিউক্লিয়াস আবিষ্কারের যে এই পরীক্ষাটা আছে, এখান থেকে কি আমরা এখানে সিদ্ধান্তে আসতে পারি। এই সিদ্ধান্ত থেকে অর্থাৎ এটা যে সলিউশন থেকে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, কনক্লুশন থেকে। এই জন্য আপনাদের এখান থেকে খুব ভালো করে স্টাডি করতে হবে। আর 100% আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এখান থেকে, অর্থাৎ টপিক আছে। সেই টপিকটা হলো রাদারফোর্ডের আমাদের যে পরমাণু মডেল। এই রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা ক্লাস 9 থেকে পড়ে আসতেছি। এই রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, প্রায়শই প্রশ্ন আসে, কারণ সৌরজগতের সাথে তুলনা করে রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা তিনি এটা খুব সুন্দর করে চমৎকার করে ব্যাখ্যা করেছেন, সেটারও কিছু লিমিটেশন আছে। মূল বিষয় হলো এই লিমিটেশন থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। বাকি যে গল্পগুলো আছে এগুলো সবাই জানে, এই জন্য সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয় না। তবে আপনারা রাদারফোর্ডের পরমাণু মডেলে কোন কোন এখানে বিষয় নিয়ে আলোচনা করা আছে, এই বিষয়টা ভালো করে পড়বেন, কারণ এইটা হলো আমাদের সহকারী শিক্ষক রসায়নের জন্য 100% গুরুত্বপূর্ণ। কারণ এই টপিক নবম দশম শ্রেণীতে আছে, আর টিচাররা বুদ্ধি করে এখান থেকে প্রশ্ন করে যাতে স্টুডেন্টদের পড়াতে পারবে কি না। এই জন্য সহজ ভাষায় আমরা যেটা বলি, আপনি এখান থেকে যারা সহকারী শিক্ষক রসায়নে পরীক্ষা দিবেন তাদের জন্য এই যে অ্যাটমিক যে মডেলটা আছে, রাদারফোর্ডের অ্যাটমিক মডেল, এই অ্যাটমিক মডেলটা আপনি খুব সুন্দর করে স্টাডি করবেন। আর যারা লিমিটেশন, এখানে যে লিমিটেশনগুলো আলোচনা করা আছে, এই লিমিটেশনগুলো থেকে সাধারণত আমাদের কলেজ লেভেলের যে পরীক্ষাগুলো আছে, এই কলেজে পরীক্ষায় প্রশ্ন হয়। তাহলে লিমিটেশনগুলো ভালো করে স্টাডি করবেন। এটার লিমিটেশনটা কি, সীমাবদ্ধতা কি, বা এটা ত্রুটি কি, এই তথ্যগুলো ভালো করে স্টাডি করবেন। পাশাপাশি রাদারফোর্ডের যে পরমাণু মডেল থেকে প্রশ্ন তো আসেই, আমরা আরেকটা মডেল নিয়ে, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সকল লিমিটেশন বা সীমাবদ্ধতা ছিল সেটাকে কাটিয়ে ওঠার জন্য বিজ্ঞানী নিলস বোর তিনি চমৎকার আরেকটা এখানে নিউ কনসেপ্ট নিয়ে আসছেন অ্যাটমিক মডেল সংক্রান্ত। সেই মডেলটাকে আমরা বলি যে বোরের পরমাণু মডেল। এই বোরের পরমাণু মডেলে কি আছে আমরা দেখার চেষ্টা করি। দেখেন এখানে শতবার পরীক্ষায় প্রশ্ন আসছে, নিবন্ধন স্কুলে দেখেন কয়েক শতবার পরীক্ষায় প্রশ্ন আসছে, এবং এখানে দেখেন আমাদের বিসিএস পরীক্ষাও প্রশ্ন আসছে, মানে বারবার। এখানে শতবার বলতে আমি শতবারকে মিন করিনি, মূলত এটা যে প্রশ্নের আধিক্য বা বারবার আসতেছে এই বিষয়টাকে অনেকেই এখানে ভুল মেসেজ নিয়েন না। এটা কাল্পনিকভাবে রূপক অর্থে আমরা এটাকে ইউজ করি শব্দগুলো।
এটা যারা আমাদের সাথে পরিচিত আছেন, দীর্ঘদিন থেকে আমাদের সাথে ক্লাসের মধ্যে যুক্ত আছেন, তারা কিন্তু বুঝতে পারেন এই শব্দগুলো। এই জন্য আমরা যেটা বলি যে বারবার যেহেতু আসতেছে, এই প্রশ্নগুলোকে আপনার খুব ভালো করে আয়ত্ত করা উচিত। আমাদের এখানে 3টা টপিক নিয়ে আলোচনা করা আছে। একটা হলো শক্তিস্তর সম্পর্কিত, এখানে তিনি একটা প্রস্তাব দিয়েছেন, এবং কৌণিক ভরবেগ। আমরা জানি যে কোনো ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে তার একটা কৌণিক ভরবেগ কাজ করে, এবং এখানে শক্তির বিকিরণ সম্পর্কিত তিনি আরেকটা এখানে প্রপোজাল দিয়েছেন। এই 3টা প্রস্তাবনা আছে তার। এই 3টা প্রস্তাবনা সংক্রান্ত যে তথ্যগুলো আছে একদম ঠাটা মুখস্থ করবেন ভালো করে, যাতে এখান থেকে কোনো ধরনের পরীক্ষায় প্রশ্ন না মানে প্রশ্ন হলে যাতে এখান থেকে কোনো ধরনের আপনার প্রশ্নে ভুল না হয়। এখানে দেখেন কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা। আমরা একটা সহজ প্রশ্ন বলি আপনাদেরকে, যে রাদারফোর্ডের পরমাণু মডেলে কৌণিক ভরবেগ সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক? mvr সমান nh/2 পাই। তাহলে এখানে আমরা এইচটাকে প্লাঙ্কের কনস্ট্যান্ট বলতেছি, আর এইখানে দেখেন এন যেটা, এটা হলো আমাদের কক্ষপথের যে বিন্যাস সেটাকে বোঝানো হয়। অর্থাৎ প্রথম কক্ষপথ হলে এনের মানটাকে আমরা 1 ধরি, এরকমভাবে চলতেই থাকবে। তাহলে এখানে আমাদের এনতম কক্ষপথের ক্ষেত্রে আমরা এই বোরের পরমাণু মডেল থেকে কৌণিক ভরবেগ বের করতে পারছি। তাহলে দ্বিতীয় বলে, তৃতীয় বলে, চতুর্থ বলে, পঞ্চম বলে, যে কোনো একটা সুনির্দিষ্ট কক্ষপথের এখানে উল্লেখ করে আপনাকে সেই কক্ষপথের এই কৌণিক ভরবেগের রাশিমালা কেমন হবে সেই ধরনের প্রশ্ন কিন্তু এটা অনায়াসেই চাইতে পারে। এই জন্য এই প্রশ্নগুলো ভালো করে একটু দেখার চেষ্টা করবেন। একদম সহজ প্রশ্ন। দেখেন আমাদের কথাগুলো, আমাদের নির্দেশনাগুলো ফলো করলে আর কিচ্ছু লাগবে না। বিলিভ মি, আমি অনেক প্রশ্ন অ্যানালাইসিস করেছি। বাংলাদেশে এমন কোনো পরীক্ষার প্রশ্ন নাই যেটা এই অধ্যায় থেকে এসেছিল এবং সেই প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করিনি। সব প্রশ্ন অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করে আমরা আলটিমেটলি যেটা পেয়েছি, সমস্ত প্রশ্নের উত্তর আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইতে আছে। এই জন্য আমি বারবার বলি, 1000টা বোর্ড বই পড়ার প্রয়োজন নেই, একটা কেমিস্ট্রি লেকচারের সলিউশন বই পড়েন। এই বইটা যেহেতু 70টা বোর্ড বই থেকে আমরা রচনা করেছি, সুতরাং এখান থেকে আপনি শতভাগ প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন, কারণ টিচাররা বোর্ড বই থেকে কিন্তু প্রশ্ন করবে। আমরা কৌণিক ভরবেগের গল্পের থেকে এখন আমরা শক্তির বিকিরণ সম্পর্কিত যে গল্পটা আছে, যে প্রস্তাবনা আছে, সেখান থেকে আমরা এখান থেকে স্টাডি করবো এই তথ্যগুলো। এবং এখান থেকে আরও একটা চমৎকার বিষয়, সেটা হলো আমাদের বোরের পরমাণু মডেল অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলে যেমন লিমিটেশন ছিল, বোরের পরমাণু মডেলেও কিছু লিমিটেশন ছিল। অর্থাৎ মানুষ হিসেবে আমাদের প্রত্যেকটা কনসেপ্টের একটা লিমিটেশন থাকে। তো সেই লিমিটেশন হিসেবে আমরা বোরের যে পরমাণু মডেলের যে লিমিটেশনটা আছে, সীমাবদ্ধতা আছে, এইটা হলো 100% এখান থেকে লিখে রাখবেন। 100% মানে বারবার কিছু প্রশ্ন আমরা বোরের পরমাণু মডেলের যে লিমিটেশন আছে সেখান থেকে আসতে দেখা যায়। এবং আরেকটা বিষয় সেটা হলো, দেখবেন যে আমরা ক্লাসের মধ্যে বারবার এখান থেকে কোন প্রশ্ন হবে, 2টা টাইপের প্রশ্ন এখান থেকে হয়। এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা ক্লাসের মধ্যে আলোচনা করেছি, মানে আমাদের পেইড ব্যাচে আলোচনা করেছি। এইটা যেহেতু আমাদের গাইডলাইন ক্লাস, এখানে তো আমরা ক্লাসের মতো করে সুবিন্যস্তভাবে একদম ইন ডিটেলস শিখবো না। যাদের শেখার প্রয়োজন মনে হয়, যারা শিখতে চান এবং ইনডেপথ যারা কেমিস্ট্রি 140 মার্কের প্রস্তুতি আমাদের সাথে নিতে চান, আপনারা কিন্তু আমাদের এই কেমিস্ট্রি লেকচারের সলিউশন ফুল বইয়ের উপর আমাদের পেইড কোর্স চালু আছে, সেখানে কিন্তু যুক্ত হবেন। তাহলে বোর্ডের পরমাণু মডেলের লিমিটেশন শেখার পাশাপাশি আমরা এইখান থেকে এই যে দেখেন এই যে এই প্রশ্নগুলো আছে, লিমিটেশনেরই গল্প, যে প্রশ্নগুলো এখান থেকে আমরা হাইলাইটস করে দিয়েছি। আমরা একটা প্রশ্ন এখান থেকে বলে দিই, অর্থাৎ এখানে এই লিথিয়াম 2+ ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য কেন? অর্থাৎ 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বোরের পরমাণু মডেলটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো, বা একাধিক ইলেকট্রন বিশিষ্ট হলে পরমাণু হলে সেক্ষেত্রে আমরা বোরের পরমাণু মডেলটাকে অ্যাপ্লাই করতে পারি না। এই যে লিমিটেশন, এখান থেকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, আপনারা এটা ভালো করে দেখবেন। বোরের তত্ত্বের সাফল্য উৎকর্ষতা, এই টপিকটা পড়ার প্রয়োজন নাই। আপনি ঘুমাইতে এখান থেকে একটা রিডিং পড়ে ফেলতে পারেন, কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে না। যেখানে হবে না মানে হবে না, সেখান থেকে আপনার এখানে টাইম ওয়েস্ট করার প্রয়োজন নাই। কিন্তু যে জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হবে আমরা সেটা কিন্তু এবার মার্ক করে দিচ্ছি। সেটা হলো বোরের পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেল। এটাকে আপনি 100% ইম্পর্টেন্ট ধরবেন, কারণ এই টপিক থেকে বিগত বিভিন্ন অ্যাডমিশনের প্রশ্ন বা এখানে বেসিক যে বিভিন্ন একাডেমিক এমসিকিউ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গিয়েছে। এই জন্য আমরা যেটা দেখব যে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের কিছু সাদৃশ্য থাকে এবং কিছু বৈসাদৃশ্য থাকে, কিছু মিল থাকে, কিছু অমিল থাকে। এই যে তুলনামূলক আলোচনাগুলো থেকে এই প্রশ্নগুলো আসতে দেখা যায়। অর্থাৎ প্রশ্ন আসে যে রাদারফোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে এবং বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে কোন কোন সাদৃশ্য বা মিল নিচের অপশনগুলোতে লক্ষ্য করা যায়।
এই জন্য আপনার উচিত হবে এই তথ্যগুলোকে খুব ভালো করে স্টাডি করা, কারণ আপনি জানেন না কোন সাদৃশ্য পয়েন্টটা আপনার অপশনের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। এই জন্য ভালো করে স্টাডি করতে হবে, যাতে এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলেই আপনি এখান থেকে সঠিক উত্তরটা করতে পারেন। আর এখান থেকে কি আছে, হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের যে ব্যাসার্ধ, এই প্রশ্নটা পড়ার প্রয়োজন নাই। এটা মূলত অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। এটা বিসিএস এর একটা টপিক থেকে প্রশ্নটা আসে। বিসিএস এর যে টপিক, এই বিসিএস এর যেহেতু আমাদের এটা বই, বিসিএস এর রিটেন সিলেবাসের বই আমরা একসাথে কম্বাইন্ডলি দিয়েছি, আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন, এখান থেকে পড়ার প্রয়োজন নাই। এই যে টপিকটা আছে, আপনারা এই টপিকটা এখান থেকে অ্যাভয়েড করতে পারেন। আমরা আরেকটা বিষয় এখান থেকে শিখবো, সেটা হলো এই যে হাইড্রোজেনের যে বর্ণালী আছে, আমরা যেটা দেখতে পাই হাইড্রোজেন বর্ণালীতে, আমাদের এই হাইড্রোজেন বর্ণালীতে বিভিন্ন রেখার যে অস্তিত্ব, অর্থাৎ আমরা জানি বিভিন্ন ধরনের এখানে আমরা রেখার অস্তিত্ব দেখতে পাই। এখান থেকে বিসিএস পরীক্ষায় মূলত এই প্রশ্নগুলো হয়। আর আমাদের যে এমসিকিউ পরীক্ষায় এই ধরনের যে এখান থেকে আমাদের বিশেষ করে যে লাইমেন সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, ব্রাকেট সিরিজ বা ফোন সিরিজ, অর্থাৎ কোন কক্ষপথ থেকে কোথায় গেলে প্রথম কক্ষপথে আসলে কোন ধরনের আমরা রেখা পাই, দ্বিতীয় কক্ষপথে আসলে কোন ধরনের সিরিজ পাই, তৃতীয় কক্ষপথে আসলে কোন ধরনের সিরিজ পাই, এই ধরনের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো ভালো করে স্টাডি করবেন। আর অন্য কোনো কিছু এখান থেকে পড়ার প্রয়োজন নেই, এক্সট্রা করে কোনো কিছু পড়ার প্রয়োজন নেই, কারণ এগুলো অপ্রয়োজনীয়। আর আমরা জানি যে একটা পরমাণুর ক্ষেত্রে আমরা এখানে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা বা এখানে বিভিন্ন ধরনের যে ইলেকট্রন মানে সংখ্যা এখানে নির্দেশনা থাকে, প্লাস মাইনাস থাকে, এখান থেকে কয়টা মানে প্রোটন থাকবে, নিউট্রন থাকবে, অর্থাৎ আমরা যদি বলি যে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা বা এখানে চার্জ সংখ্যা, অর্থাৎ আমরা এরকম একটা আমাদের এই সাংকেতিক চিহ্ন দেয়া থাকলো বা সিম্বল দেয়া থাকলো, এই সেক্ষেত্রে আমরা এখান থেকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা এখানে চার্জ সংখ্যাগুলো কিভাবে আমরা বের করতে হয়, এগুলো একদম ক্লাস 9 থেকে শিখে আসছেন বাচ্চাদের মতো করে, এগুলো শেখানোর প্রয়োজন নাই। আপনারা এখান থেকে যে কোনো এক মানে এই কনসেপ্টটা একটু ভালো করে স্টাডি করবেন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হতে পারে। ওকে, এটা একটু দেখে নিয়েন। এটা ছোট বাচ্চাদের গল্প, পরমাণুর ভর টর, আপেক্ষিক পারমাণবিক ভর, এগুলো কোনো কিছু পড়ার প্রয়োজন নাই। তবে আপনারা এখান থেকে আরেকটা বিষয় সেটা শিখতে পারেন, সেটা হলো এই আপেক্ষিক পারমাণবিক ভরের ডেফিনিশনটা শিখতে পারেন, কারণ এখান থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন হতে দেখা যায় যে আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বোঝায়, আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বোঝায়, এই প্রশ্নটা প্রায়শই আসতে দেখা যায়। ডেফিনিশনটা শিখবেন এবং এখান থেকে যা যা শিখতে হবে তথ্যগুলো দেওয়া আছে। আমরা টপিক 2 পর্যন্ত পড়লাম, এখন পর্যন্ত টপিক 2 শেষ হয়েছে। এখন আপনারা একটু বলেন যে এখন পর্যন্ত যে 2টা টপিক নিয়ে আলোচনা করলাম, এই 2টা টপিক বুঝতে পেরেছেন কিনা। এখন আমাদের সাথে বেশ কয়েকজন আছেন, আমরা প্রশ্নগুলো নিয়ে, অর্থাৎ আমাদের টপিক 3 এবং টপিক 4 আছে, 4-5টা টপিক আছে, আমরা শেষ করে দিব। খুব বেশি সময় নিব না, কারণ যেহেতু আপনাদের স্টাডি করতে হবে, আর এটা আমরা ক্লাস নিচ্ছি না যে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিব। আমরা মূলত এইখান থেকে যেটা পড়বো যে কী কী পড়তে হবে, কী কী পড়তে হবে না, সব কিছু আমরা গুছিয়ে দিব। এটা পড়া গুছানোর ক্লাস বা এখানে গাইডলাইন ক্লাস, আমরা সব কিছু আপনাদেরকে এখান থেকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস এই টপিক থেকে আমরা স্টাডি করতে পারি। এই জন্য কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস এই টপিকটা আমরা এখন বোঝাবো। সবাই একটু বলেন আমরা টপিক 1 এবং টপিক 2 বুঝতে পেরেছি কিনা। ওকে, আমরা আমাদের তৃতীয় টপিকে চলে যাই, কোয়ান্টাম সংখ্যা। আপনারা একদম ভিডিওর শুরুতে কোয়ান্টাম সংখ্যা থেকে অনেকগুলো আলোচনা দেখেছেন, আমরা আর এখানে আলোচনা করতেছি না। আমরা এই টপিকটাকে 100% ইম্পর্টেন্ট ধরে নিলাম, কারণ এখান থেকে বিগত বিসিএস পরীক্ষা, বিগত নিবন্ধন পরীক্ষা, দেখেন বিগত বিসিএস পরীক্ষায় এখানে শতবার পরীক্ষায় প্রশ্ন আসছে। বিগত বিসিএস পরীক্ষা 2005-এ আসছে, 36তম বিসিএস 2016-তে আসছে, এবং নিবন্ধন স্কুলেও দেখেন কয়েক হাজারবার পরীক্ষায় প্রশ্ন আসছে। এখানে 2011-তে আসছে, 14-তে আসছে, 2016-তে আসছে, এবং প্রভাষক নিবন্ধনে এখানে আপনার পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গিয়েছে যে প্রভাষক নিবন্ধন 2019 সালের যে প্রশ্ন, এখানে কিন্তু আমরা এই কোয়ান্টাম সংখ্যা থেকে বিভিন্ন ধরনের কোয়ান্টাম সংখ্যার যে বৈশিষ্ট্যগুলো আছে
এই এই সংক্রান্ত প্রশ্নগুলো এখান থেকে চলে আসে, এই জন্য আপনারা একটু দেখবেন। শহীদুল ইসলাম ভাইয়া বলেছেন এই পার্টটা তুলনামূলক সহজ। ইয়েস, এই পার্টটা তুলনামূলক অনেক সহজ, কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে বেশি, এই জন্য সহজ বিষয়টাকে আরও ভালো করে পড়তে হবে। অনেকেই কঠিন বিষয়টাকে পড়তে গিয়ে সহজ বিষয়টাকে ভুলে যায়। যেমন আমাদের ইসলাম শিক্ষা বা কৃষি শিক্ষা বিষয় ছিল, তো এই যে ইসলাম শিক্ষা বিষয় সহজ জন্য আমরা পড়তে চাইতাম না, আর এখানে সবাই ভালো করতে পারতো না। যারা পড়তো তারা A+ পাইতো, আর যারা পড়তো না তারা কিন্তু এখান থেকে A+ পাইতো না। এই A+ না থাকার কারণে তারা কিন্তু স্কুল কলেজে গোল্ডেন A+ পাইতো না। তো এই যে সহজ বিষয়টাকে আরও ভালো করে পড়তে হবে, যাতে আপনি আরও সহজে এখান থেকে সবগুলো মার্ক আপনি এখান থেকে উঠাই নিয়ে আসতে পারেন। তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যা থেকে এভরিথিং যা আছে সবই পড়বো, এখান থেকে কোনো কিছু বাদ দিব না। আর এই কোয়ান্টাম সংখ্যা থেকে দেখবেন যে আমরা ক্লাসের মধ্যে অনেক তথ্য, অনেক প্রশ্নগুলো বারবার আমরা এখান থেকে দিয়ে দেখেছি। বিশেষ করে বিভিন্ন অরবিটালের ক্ষেত্রে কোন অরবিটালটি পসিবল হবে, কোন অরবিটালটি পসিবল হবে না, এগুলো কিন্তু আমরা আমাদের এই বিভিন্ন ধরনের কোয়ান্টাম সংখ্যার ভ্যালু থেকে কিন্তু আমরা এগুলো আইডেন্টিফাই করতে পারি। এই জন্য আমরা এগুলো দেখব। কোয়ান্টাম সংখ্যার গুরুত্ব এগুলো পড়ার প্রয়োজন নাই। এবং মানে আমাদের যে বিভিন্ন অরবিটালগুলো আছে, অরবিটালগুলোতে কোয়ান্টাম সংখ্যার ভ্যালুগুলো থেকে বিভিন্ন ধরনের যে মানগুলো আসে, এই কোয়ান্টাম সংখ্যার যে ভ্যালুগুলো অ্যানালাইসিস করে আমরা বিভিন্ন অরবিটালের ক্ষেত্রে এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট 100% আরেকটা কনসেপচুয়াল এখান থেকে আমরা ইন ডিটেইলস একটা আলোচনা শিখব। সেটা হলো আমাদের এখানে দেখেন যে তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে L এবং M, অর্থাৎ এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক যে কোয়ান্টাম সংখ্যা আছে সেখান থেকে আমাদের ইলেকট্রন সংখ্যাগুলো কত হতে পারে। অর্থাৎ এখানে L এবং M এর মান আমরা হিসাব করব আগে, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মান হিসাব করার পরে তৃতীয় শক্তি স্তরের জন্য আমাদের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হয় সেইটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। অর্থাৎ আমরা খুব সহজেই এখান থেকে অরবিটাল সংখ্যা n², আমরা ক্লাসের মধ্যে বলেছিলাম যে সর্বোচ্চ কোনো কক্ষপথে সর্বোচ্চ অরবিটাল সংখ্যা এবং সর্বোচ্চ অরবিটাল সংখ্যা এবং সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা সহজেই বের করতে পারি। অরবিটাল সংখ্যা হলে আমরা n² বলবো। আর আমাদের এই আমরা জানি যে প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে, মানে প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলবো যে 2n² সংখ্যক সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হলো 2n² সংখ্যক আমরা এই ইলেকট্রন সংখ্যা পাবো। তো সেক্ষেত্রে আমরা যেটা বলবো যে মানে প্রত্যেকটা শক্তি স্তরের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কতগুলো, এগুলো কিন্তু আমরা এই যে 2n² এই ফর্মুলা দিয়েই বের করতে পারি, খুব সহজে বের করতে পারি। n এর মান 1 2 3, প্রথম কক্ষপথ হলে n এর মান 1 হবে। সিমিলার, এটা সহজ নিয়ম, তবে এইটাকে আমরা আরও খুব সহজে বিস্তারিত ক্লাসের মধ্যে কিন্তু ব্যাখ্যা করেছি। দেখবেন যে এই চার্ট নিয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি। এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যার ভ্যালু মানে কত হবে, এখানে দেখেন 3s2 অরবিটালের ক্ষেত্রে মানে 3s2 কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো সবগুলো ব্যাখ্যা করেছি ক্লাসের মধ্যে। এগুলো ভালো করে শিখবেন, কারণ এই চার্টটা শিখলে আপনার অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো খুব সহজেই আপনি এখান থেকে উত্তরগুলো আপনি সহজেই বের করে নিয়ে আসতে পারবেন। এমনি নাজমুল হক নাহিদ ভাইয়া বলেছেন ভাই বিষয়ভিত্তিক কত নাম্বার হবে, 140 নাকি 100? বিষয়ভিত্তিক হলে 140 নাম্বারের পরীক্ষা হবে আপনাদের। 140 নাম্বারের বিষয়ভিত্তিক পরীক্ষা, তার মানে বিষয়ভিত্তিক ভালোভাবে পড়লেই আপনার চাকরি হয়ে যাবে। এই জন্য আপনাদের জেনারেল পার্ট নিয়ে আপনাদের প্যারায় থাকতে হবে না, আপনারা খুব ভালো করে বিষয়ভিত্তিক পার্টটাকে স্টাডি করবেন, যাতে এখান থেকে আপনার 140-এর মধ্যে 130-এর নিচে মার্ক না আসে। কারণ আপনি অনার্স মাস্টার্স কিন্তু শেষ করেছেন কেমিস্ট্রি পড়ে, 5-6 বছর স্টাডি করেছেন এবং লাস্টে এমন একটা ইফোর্ট দেন যে ইফোর্টের কারণে আপনার এখান থেকে সর্বোচ্চ মার্ক আসে। অর্থাৎ আপনি এখান থেকে 130+ যাতে আপনার এখান থেকে মার্ক থাকে সেভাবে আপনি স্টাডি করেন। এখানে আমরা তৃতীয় শক্তি স্তর এবং চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে এই তথ্যগুলো আমরা দেখব। আর ম্যাজিক সংখ্যা কাকে বলে আমরা দিয়েছি, ম্যাজিক সংখ্যাগুলো ছোটোবেলা থেকেই পড়ে আসতেছেন। আর বিভিন্ন ধরনের নীতি থেকে পরীক্ষায় প্রশ্নগুলো আসে। আমরা আব্বাউ প্রিন্সিপাল শিখব, তারপরে হুন্স প্রিন্সিপাল শিখব। এই দুইটা প্রিন্সিপাল থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। এবং পলির যে বর্জন নীতি বা পলিস এক্সক্লুশন যে প্রিন্সিপাল আছে, এই পলির বর্জন নীতি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো আমরা ইন ডিটেলস শিখবো। এটা 100% লিখে রাখবেন যে পলির বর্জন নীতির যে মূল কনসেপ্টটা কি, এই কনসেপ্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। দেখেন এখানে শতবার পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। নিবন্ধন স্কুলে দেখেন, BCS পরীক্ষায় দেখেন, বা প্রদর্শক নিবন্ধন দেখেন। প্রদর্শক নিবন্ধন 2024 সাল অর্থাৎ 18তম নিবন্ধন পরীক্ষায়, প্রদর্শক নিবন্ধন পরীক্ষায় এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। এবং
প্রভাষক নিবন্ধন 2023 সালে অর্থাৎ 17তম নিবন্ধন পরীক্ষায় এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। এই জন্য বারবার আমরা বলি যে এই কনসেপচুয়াল তথ্যগুলো আপনার জানা প্রয়োজন। এই জন্য আমাকে আপনাদের যে বিষয়গুলো এখান থেকে আমি সবসময় বলি যে আপনি এখান থেকে কনসেপচুয়াল স্টাডি করেন। আপনি বেসিক ভিত্তিক যে টপিক ধরে ধরে স্টাডি করলে এখান থেকে আপনার যে কোনো প্রশ্ন আসলে আপনি কিন্তু খুব ভালোভাবে এখান থেকে সবগুলো প্রশ্নের কিন্তু এখানে দখলে নিয়ে আসতে পারবেন। পল্লীর বর্জন নীতি থেকে আমরা তো শিখবই, আমরা এখানে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো দেওয়া আছে, প্রশ্নগুলো ভালো করে স্টাডি করবেন পল্লীর বর্জন নীতি থেকে। আর আব্বাউ নীতি থেকে তো পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, যেটা আমরা 49 BCS পরীক্ষা আমরা দেখেছি যে N+L এর নিয়ম, N+N এর যে নিয়মটা আছে, এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যে ভ্যালুর যোগফল কম হলে কি হবে, বেশি হলে কি হবে, সমান হলে কি হবে, এবং আকারের ক্ষেত্রে আরেকটা বিন্যাস আছে। আমাদের প্রত্যেকটা আমাদের যে এই পেজ আছে, পেজে দেখবেন যে প্রত্যেকটা বইতে মানে আমাদের যে এই বইয়ের প্রত্যেকটা পেজে খুব সুন্দর করে টপিক ভিত্তিক এক্সপ্লেনেশন দেওয়া আছে। এই আব্বাউ নীতি থেকে এই কয়েকটা পেজ খুব ভালো করে স্টাডি করবেন। এখান থেকে আমাদের যে প্রশ্নটা হয়েছিল আমাদের বই থেকে কিন্তু কমন ছিল, এই জন্য আপনাকে খুব ভালো করে শিখতে হবে। যেমন এখানে 3p অরবিটালের ক্ষেত্রে N+L এর ভ্যালুটা কত হবে, যে কোনো অরবিটালের ক্ষেত্রে আমাদের N+L এর যে নিয়মটা আছে এটাকে অ্যাপ্লাই করে কার শক্তি কম কার শক্তি বেশি এই সংক্রান্ত তথ্যগুলো কিন্তু আমরা খুব ভালো করে শিখব। আচ্ছা, এখান থেকে ইলেকট্রন বিন্যাস থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। এখানে এই তিনটা যে অ্যাটম আছে, এই তিনটা অ্যাটমের ক্ষেত্রে আমরা দেখব যে ক্রোমিয়াম আছে, কপার আছে, কারণ এগুলো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। আর এখানে আয়োডিন, এই তিনটা আমাদের যে অ্যাটম আছে এই তিনটা অ্যাটমের আমরা ইলেকট্রন বিন্যাসটা মনে রাখার চেষ্টা করব। বিশেষ করে ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে তাদের যে আলাদা ইলেকট্রন বিন্যাস হয়, এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের কারণটা কি এইটা আপনি ভালো করে স্টাডি করবেন। আচ্ছা, এখানে আমরা চিত্র সহকারে বিভিন্ন ধরনের তথ্যগুলো এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। N+L এর নিয়ম থেকে আমরা বলেছি যে আব্বাউ যে প্রিন্সিপাল আছে, আব্বাউ প্রিন্সিপালের বিকল্প একটা নিয়ম হলো আমাদের N+L এর নিয়ম। N+L এর যে নিয়মটা আছে, N+L এর নিয়ম থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, পরীক্ষায় প্রশ্ন হবে, এবং আপনি যাতে পরীক্ষায় প্রশ্নে ভুল না করেন এই জন্য এটাকে বারবার গুরুত্ব দিয়ে খুব ভালো করে আপনাকে স্টাডি করতে হবে। N+L এর নিয়মের বাইরে আমরা এখন চলে যাই, অর্থাৎ এই গল্পটা আমরা শুরুর দিকে করেছি। আমরা হুন্স প্রিন্সিপাল পড়ব, কারণ এই আব্বাউ প্রিন্সিপাল, পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল এবং আমাদের যে হুন্স প্রিন্সিপাল, এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। দেখেন এখানে হুন্স প্রিন্সিপাল থেকে আমাদের এই 18তম নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, প্রভাষক নিবন্ধন পরীক্ষায় শতবার পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, স্কিলও বেশ কয়েকবার প্রশ্ন হয়েছিল, এবং আমাদের BCS পরীক্ষা, এই BCS পরীক্ষাও কিন্তু এখান থেকে কয়েকবার পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। এই প্রশ্নগুলো কিন্তু আমরা খুব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব। হুন্ডের নীতির মূল কনসেপ্টটা কি? হুন্ডের নীতির আলোকে আমরা বিভিন্ন ধরনের অ্যাটমের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো কী রকম হবে সেই তথ্যগুলো কিন্তু আমাদের জানতে হবে, এবং বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে দেখা যায়। এই জন্য হুন্স প্রিন্সিপালটা আমরা ভালো করে শিখব। এরপরে আমরা যদি যাই, এরপরের গল্পে আমরা কি দেখতে পাবো, টপিক 4 অরবিটালের গল্প। এখান থেকে দুটো প্রশ্ন হয়েছিল 49 BCS পরীক্ষায়। 49 BCS পরীক্ষায় দুটো প্রশ্ন হয়েছিল, এই জন্য আপনাকে খুব গুরুত্ব সহকারে অরবিটালের যে তথ্যগুলো আছে, অরবিট এবং অরবিটালের যে পার্থক্য বিশেষ করে, আর অরবিটালগুলোর যে ওরিয়েন্টেশন বা দিকবিন্যাস, দেখেন এখানে আপনাকে পরীক্ষায় যে কোনো সময় বলা হতে পারে, এরকম একটা আপনার চিত্র দিয়ে বলা হতে পারে এটা কোন অরবিটাল, অর্থাৎ এই চিত্র দ্বারা কোন অরবিটালকে নির্দেশ করা হয়। এরকমভাবে যে কোনো চিত্র দিয়ে আপনাকে বলা হতে পারে যে এই চিত্র দ্বারা নিচের কোন অরবিটালকে এখানে নির্দেশ করা হচ্ছে। এই জন্য অরবিটালের আকৃতিগুলো ভালো করে মনে রাখবেন। আর আপনি যদি না পড়েন পারবেন না, পড়লে পারবেন। আর আপনি যতই রথি মহারথী, ব্রিলিয়ান্ট, ট্যালেন্ট, সুপার ব্রিলিয়ান্ট যাই হন না কেন, নিয়মিত টপিক ভিত্তিক বিস্তারিতভাবে স্টাডি না করলে যিনি পরিশ্রম করবেন তিনি কিন্তু আপনার থেকে এগিয়ে যাবেন। এই জন্য ব্রিলিয়ান্সি ওইটা ভাব দেখায় কোনো কাজ হবে না, আপনাকে স্টাডি করতে হবে। পড়ার টেবিলে সুনির্দিষ্ট টপিক ভিত্তিক সুন্দর বই নিয়ে আপনাকে স্টাডি করতে হবে, কারণ এটা হিউম্যান ব্রেইন, এইটা আপনার রোবট বা AI না। এটা আপনি যাই বলবেন সেটা আপনার সাথে সাথে যে আপনার সঠিক উত্তর দিবে, বিষয়টা এরকম না। তাহলে এখানে দেখেন SP-D, অর্থাৎ এখানে আমরা S অরবিটাল এবং P অরবিটালের বিভিন্ন ধরনের এখানে শেপ নিয়ে আলোচনা করেছি। আর পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন হয়েছিল যে এই যে PX, PY এবং PZ অরবিটাল যেগুলো আছে, এই PX, PY এবং PZ অরবিটালগুলো পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে, এই তথ্যগুলো কিন্তু আমাদের বই থেকে কমন ছিল। এই তথ্যগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, অর্থাৎ SP-DF এই যে আমাদের যে অরবিটালগুলো আছে, বিশেষ করে আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা যেটা দেখতে পাই যে SP-D এই তিনটা অরবিটালের ওরিয়েন্টেশন, বিন্যাস এবং ফিগারগুলো নিয়ে পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। এই প্রশ্নগুলো ভালো করে দেখার চেষ্টা করবেন। যেমন এখানে দেখেন বিশেষ করে হিজিবিজি আমরা যেটা দেখতে পাই, D অরবিটালের যে
আমাদের উপশক্তি স্তরগুলো আছে, এই উপশক্তি স্তরগুলো যদি দেখতে চাই, সেটা হলো এই যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স এবং ডি এক্স এক্স ওয়াই এক্স স্কোয়ার, টু ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। দেখেন এখানে আপনার পাঁচটা, এগুলো খুবই হিজিবিজি লাগে। যে কোনো একটা উঠাই দিয়ে আপনাকে বলা হবে যে ডি অরবিটালের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক। এই চিত্রটা দিয়ে বললো এটা দ্বারা নিচের কোন অরবিটালকে বিন্যাস করা হয়, তাহলে চারটার মধ্যে যে কোনো একটাকে সঠিক আপনাকে এখানে সঠিক বলে এখানে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আপনি যদি এই চারটা, এখানে যে পাঁচটা অরবিটালের যে চিত্র আছে, এই পাঁচটা সঠিকভাবে নাই চিনতে পারেন, তাহলে পরীক্ষার হলে কিন্তু বুঝতে পারবেন না, কারণ সহজ প্রশ্ন দিবে কিন্তু এখানে আপনি ভুল করে আসবেন আর আফসোস করবেন। ভাইয়ার কথাগুলো যদি একটু ভালো করে সেই দিনই যদি মনোযোগ সহকারে পড়তাম, তাহলে কিন্তু আজকে আমার চাকরিটা হয়ে যেত। এই জন্য এই আফসোস যাতে না করতে হয়, এই জন্য আপনার এখন থেকেই পড়াশোনা করা উচিত, কারণ বাস্তবতা অনেক বেশি কঠিন। আপনি যতই ব্রিলিয়ান্ট হন না কেন, নিয়মিত টপিক ভিত্তিক প্র্যাকটিস করার মধ্য দিয়ে আপনাকে এই চর্চা করতে হবে। আপনি যদি প্র্যাকটিস না করেন ভুলে যাবেন, আর যিনি প্র্যাকটিস করবে তিনি কিন্তু আপনার থেকে এগিয়ে থাকবে। তাহলে আমরা এই অরবিটালের বিভিন্ন ধরনের যে শেপ আছে, বিভিন্ন ধরনের যে ডাইমেনশন আছে এবং তাদের ওরিয়েন্টেশন আছে, সেই সংক্রান্ত প্রশ্নগুলো এখান থেকে আসে। এবং পাশাপাশি আমরা দেখব যে অরবিট এবং অরবিটালের যে গল্প, এই অরবিট এবং অরবিটালের পার্থক্য থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। তাহলে অরবিট এবং অরবিটালের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, কোনটা সঠিক নয়, এই তথ্যগুলো ভালো করে স্টাডি করবে। এখান থেকে মোটামুটিভাবে দেখেন বিসিএস পরীক্ষায় অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে এবং নিবন্ধন পরীক্ষা 18তম প্রদর্শক নিবন্ধন পরীক্ষায় যারা প্রদর্শকে চাকরি পেতে চান, যেহেতু এবার প্রদর্শকে অনেকগুলো পদসংখ্যা ফাঁকা আছে, অর্থাৎ এখানে শূন্যপদ ফাঁকা আছে, তো এই শূন্যপদ থাকার কারণে প্রদর্শকের ডিমান্ড অনেক বেড়ে যাবে, প্রদর্শকে প্রতিযোগিতা হবে। আবার এটা ভাবিয়েন না তাহলে এইদিকে ফাঁকা মাঠে গোল দিবে হলো প্রবাসকে যারা পরীক্ষা দিবে, না, নেভার। ওখানেও আপনার যেহেতু নবম গ্রেডের জব, দেখবেন যে ডিপার্টমেন্টের বিভিন্ন টপাররা ওইটাকে অ্যাচিভ করার জন্য সেখানে কিন্তু এখানে প্রতিযোগিতা করবে। এই জন্য আপনার উচিত হবে একটা সুনির্দিষ্ট গোল ফিক্সড করে সেটার উপর নিয়মিত স্টাডি করে সিলেবাসটাকে নিজের মধ্যে আয়ত্তে নিয়ে আসা। আপনার সার্কুলার আরও 2 মাস পরে দিক, কোনো সমস্যা নাই, কিন্তু 2 মাস পরে গিয়ে আপনার অবস্থানটা চাকরি পাওয়ার মতো হবে কি না, এই জিনিসটাকে আপনাকে এখন থেকেই আয়ত্ত করতে হবে। এই জন্য নিজেকে চিন্তা করেন যে আমি সার্কুলার 2 মাস পরে হোক বা এখানে 5 মাস পরে পরীক্ষা হোক, 5 মাস পরে আমি নিজেকে এই যে এতগুলো সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকের মতো কঠিন কঠিন সাবজেক্টগুলোর পাশাপাশি এখানে কেমিস্ট্রির এই যে বিষয়ভিত্তিক এতগুলো 140 মার্কের প্রস্তুতি নেওয়ার মতো আমার অ্যাবিলিটি আছে কিনা, নিজেকে গুছান। আর না গুছিয়ে নিতে পারলে তো আপনার এখান থেকে ভালো আউটপুট আসবে না। তাহলে অরবিট এবং অরবিটালের যে বিভিন্ন ধরনের পার্থক্যমূলক যে প্রশ্নগুলো আসে, এই পার্থক্যমূলক প্রশ্নগুলো ভালো করে পড়বেন এবং নিচের কোন অরবিটাল সম্ভব এবং কোন অরবিটাল সম্ভব নয় এবং কেন সম্ভব হচ্ছে না এ সংক্রান্ত আমাদের বইতে আমরা টপিক ভিত্তিক বিস্তারিত আলোচনা করেছি। এই তথ্যগুলো 100% ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের বিশেষ করে বোর্ডের যে প্রশ্নগুলো আছে, একাডেমিক বোর্ডের পরীক্ষা, এবং এখান থেকে আমাদের যে নিবন্ধনের যে প্রশ্নগুলো, যেহেতু রিটেনের কনসেপ্টগুলো থেকেই দেখেন কেমিস্ট্রি, অনেকেই এই জিনিসটা বুঝে না, কেমিস্ট্রি এমসিকিউ এবং রিটেন কিসের, আবার কেমিস্ট্রি এমসিকিউ বা রিটেনের জন্য পড়া আলাদা, মানে যারা বুঝে না তারা কিন্তু এই ধরনের কথা বলে। এই ধরনের কথা বলা আসলে সমীচীন নয়। কেমিস্ট্রি তো কেমিস্ট্রি, আপনার রিটেন পরীক্ষায় সেই কেমিস্ট্রি পড়াটা আপনাকে লিখতে হয় এবং এমসিকিউ পরীক্ষায় সেই কেমিস্ট্রি পড়াটা আপনাকে গুল্লা ভরাট করতে হয়। এখানে কেমিস্ট্রি এমসিকিউর জন্য কি আলাদা পড়া, রিটেনের জন্য কি আলাদা পড়া? না, পড়া একদম সেম, শুধু পরীক্ষার প্যাটার্নটা ভিন্ন। এই জন্য তথ্য আপনাকে জানতেই হবে। এমন না যে শুধু কেমিস্ট্রির জন্য আপনার এমসিকিউ পড়লে আপনি চাকরি হয়ে যাবে, না, এমসিকিউ বলতে কোনো পড়া নাই, পড়া কেমিস্ট্রি পড়া, শুধুমাত্র পরীক্ষার প্যাটার্নটা ভিন্ন। এই জন্য বারবার বলি, আপনি রিটেন স্টাইলে যেভাবে শিখে আসছেন সেই স্টাইলেই পড়েন, আপনার পড়াগুলোকে কাজে লাগবে। আর আদারওয়াইজ আপনি যেটা দেখবেন যে এগুলো ঝাপসা, এই যে আপনাকে খুব সহজে কয়েকটা এমসিকিউ দাগাই দিল আর বললো যে টিচার এই প্রশ্নগুলোই কমন পড়বে, এগুলো ভুয়া, ওর বাবা তো প্রশ্ন করবে না, করবে, ওর বাবা প্রশ্ন করবে, বোর্ডে থাকবে না, তো কিভাবে জানে যে এখান থেকে 5টা প্রশ্ন কমন পড়বে? ও কিছুই জানে না, ও গোড়ার ডিম, ওগুলো সব ফাবরবাজি করে। আমরা বই লিখি, আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন অ্যানালাইসিস করি, আমরা খুব ভালো করে জানি কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। এই জন্য আপনাদেরকে আপনাদের জীবন যাতে ধ্বংস না হয়, আপনার স্বপ্ন যাতে ধ্বংস না হয়, এই জন্য আমরা বলি আপনি রেফারেন্স ভিত্তিক, টপিক ভিত্তিক, এখানে আপনার যে বোর্ড বইয়ের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আগে আপনি খুব ভালো করে আয়ত্ত করুন, তাহলে দেখবেন যে সব প্রশ্নগুলো এখান থেকে কমন চলে আসবে। তাহলে এখান থেকে আমরা যে তথ্যগুলো শিখব যে নিচের কোনটি অসম্ভব এবং অর্থাৎ কোন অরবিটালের পসিবিলিটি আছে এবং কোন অরবিটালের পসিবিলিটি নাই, অর্থাৎ কোন অরবিটালটি সম্ভব হবে এবং কোন অরবিটাল সম্ভব হবে না। আমরা কিন্তু এই সংক্রান্ত
আমাদের যে প্রশ্নগুলো আছে আমরা ক্লাসের মধ্যে খুব ডিটেইলস আলোচনা করেছি, এগুলো মনে রাখবেন। সহজে দেখেন, আপনি একটা জিনিস পারেন কিন্তু যদি সঠিক সময়ে ডেলিভারি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার পারার কোনো মূল্য নাই। ভাইবা বোর্ডে গিয়েছেন, আপনাকে প্রশ্ন করা হলো, আপনি অনেক কিছু জানেন কিন্তু আপনার মুখে মানে মুখ বন্ধ করে আছেন, আপনি ডেলিভারি দিতে পারলেন না, তাহলে আপনার জানার কোনো মূল্য নাই। আপনি জানেন, স্বল্প সময়ে যদি আপনি পরীক্ষার হলে সঠিক উত্তর না দাগাতে পারেন তাহলে এত জেনে লাভটা কী হলো ভাইয়া? আমাদের মূল কাজই হলো দ্রুত সময়ে কিভাবে আপনি পরীক্ষার হলে সঠিক উত্তরটা দাগাতে পারেন। এই জন্য এত কিছুর আয়োজন আমাদের। এই জন্য আপনি এখান থেকে যে টপিকটা শিখবেন যে নিচের কোন অরবিটালের যে এখানে সম্ভব এবং নিচের কোন অরবিটালটি সম্ভব নয়, এই তথ্যগুলো আমরা আমাদের বইতে আমরা সুন্দর করে আলোচনা করেছি। এই টপিকটা আপনি ভালো করে শিখবেন, তাহলে কোন অরবিটাল সম্ভব এবং কোন অরবিটাল সম্ভব নয় আমাদের ভিডিও ক্লাসগুলো দেখুন। একবার না পারলে আপনাকে বারবার চেষ্টা করতে হবে। এই জন্য আপনি একবার ভিডিও না, আপনি 100 বার দেখেন, তবু এই বিষয়টার উপর আপনি ভালো করে আয়ত্ত করেন যাতে স্বল্প সময় এখান থেকে সঠিক উত্তরগুলো দাগাতে পারেন। আর এখন আমরা লাস্ট যে টপিক আমাদের আইসোটোপ, আইসোটন এবং আইসোবারের যে গল্পগুলো আছে এটা আমরা শেষ করে দিব। এখানে আমরা আর অন্য কোনো কিছু আলোচনা করব না, কারণ এটা নিয়ে আমরা এই আইসোটন থেকে আমাদের 49 BCS পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, বলেছিলাম না? একদম সহজ ভাষায় এই যে আইসোটন থেকে 49 BCS পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। 49 BCS পরীক্ষা, 49তম BCS পরীক্ষা, যেটা MCQ পদ্ধতিতে হয়েছিল বাংলাদেশের প্রথম পরীক্ষা। সেই পরীক্ষায় আমরা আইসোটন থেকে আমরা প্রশ্ন আসতে দেখেছি যে দুটো এখানে অ্যাটম দিবে, এই দুটো অ্যাটমের ক্ষেত্রে আমরা দেখব যে দুটো অ্যাটমের যে এই নিউটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা বা ভর সংখ্যা, এই 4টা ক্যাটাগরি থেকে মূলত প্রশ্ন আসে 4টা প্যারামিটারকে কেন্দ্র করে। এইগুলো বের করার পরে আমরা দেখব যে কোনটার সাথে মিল আছে, মিলে গেলেই আমরা, যদি নিউটন মিলে যায় তখন আইসোটন বলবো, যদি ভর সংখ্যা মিলে যায় তখন আইসোবার বলবো, এবং যখন প্রোটন সংখ্যা মিলে যাবে তখন আমরা তাদেরকে বলবো আইসোটোপ, এবং ইলেকট্রন সংখ্যা মিলে গেলে আইসো ইলেকট্রন বলবো। এই যে গল্পগুলো, এগুলো আমরা সুন্দর করে আপনার সামনে রিপ্রেজেন্ট করলাম। আপনার যদি ভালো লাগে তাহলে কথাগুলো মেনে নিয়ে খুব ভালো করে স্টাডি করুন, পড়ার টেবিলে সময় দিন, তাহলে আপনার জীবন সাকসেসফুল হবে। কারণ এলোমেলো গুছিয়ে আপনি এলোমেলোভাবে যতই পড়াশোনা করুন না কেন, গুছিয়ে স্টাডি না করলে পরীক্ষায় আপনি ভালো ডেলিভারি দিতে পারবেন না। ডেলিভারি দেওয়াটাই হলো আপনার মূল কাজ। আপনি কত জানেন এই জানাটা আপনার মুখ্য না, পরীক্ষায় সঠিক উত্তর করতে পারাটাই হলো আপনার মুখ্য বিষয়। এবং দেখেন এখানে আইসোটোপ, আইসোবার, আইসোটন, এই তথ্যগুলো থেকে আমরা দেখতে পারি যে এখানে মানে অসংখ্যবার পরীক্ষায় প্রশ্ন আসছে। দেখেন আইসোটোপ, আপনি যদি BCS পরীক্ষার এই প্রশ্নগুলো রেফারেন্স ভিত্তিক স্টাডি করেন তখন কিন্তু আপনি সরাসরি পরীক্ষাগুলো মানে বিভিন্ন ধরনের আমাদের যে MCQ হবে সেখান থেকেও কিন্তু কমন পাবেন। আর আমরা বারবার বলি এই বইটা কেন সংগ্রহ করতে, কারণ এই বইতে যেহেতু BCS এর প্রশ্ন নিবন্ধনের বিগত বছরের অর্থাৎ 10ম নিবন্ধন থেকে শুরু করে আমাদের 24তম অর্থাৎ এই 2024 সালে অনুষ্ঠিত 18তম নিবন্ধন পর্যন্ত প্রভাষক, প্রদর্শক, সহকারী শিক্ষকের যে প্রশ্নগুলো, এগুলো আপনি যদি টপিক ভিত্তিক অ্যানালাইসিস সহকারে বুঝে সলভ করতে পারেন, 90 থেকে 100% প্রশ্ন সরাসরি তো আপনি কমন পাবেন, কারণ এর বাইরে থেকে টিচাররা প্রশ্ন করবে না। এই জন্য আপনার উচিত হবে আমাদের যে বইটা আছে, আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা দ্রুত সময় সংগ্রহ করে এই তথ্য অনুসারে আমাদের এই যে ডিরেকশন আছে এই ডিরেকশন অনুসারে আপনারা খুব ভালো করে স্টাডি করবেন। এখানে দেখেন আইসোটন থেকে যে প্রশ্নটা হয়েছিল আমরা একটু বলি, কেন বলি, কারণ দেখেন এখানে 2টা পরমাণু দেয়া আছে। আমাদের এই হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি যে এখানে হাইড্রোজেন 1 আছে, অর্থাৎ এই আমরা যেটা বলতেছিলাম এখানে হাইড্রোজেন আছে এবং হিলিয়াম আছে। এখানে দেখেন যে হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে অর্থাৎ এখানে আমরা ডিউটেরিয়াম বলবো, এটাকে ডিউটেরিয়াম বলবো, কারণ এখানে ভর সংখ্যা 2 পাচ্ছি আমরা। এই ডিউটেরিয়াম পরমাণুর ক্ষেত্রে আমরা জানি হাইড্রোজেনের আইসোটোপ হলো 3টা, প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। এই ডিউটেরিয়াম পরমাণু এবং হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে আমরা এখানে নিউটন সংখ্যা হিসাব করব। হিসাব করার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিউটন সংখ্যাটা কি হয়ে যাচ্ছে, এখানে একটা নিউটন, এখানেও একটা নিউটন সংখ্যা সেম থাকতেছে। দ্যাটস ওয়াই যেহেতু নিউটন সংখ্যা সেম আমরা তাদেরকে বলতেছি আইসোটন। এই আইসোটন আপনার এখানে আমরা হাইড্রোজেন এবং ডিউটেরিয়াম দিয়ে, এখানে ডিউটেরিয়াম এবং আমরা হিলিয়াম দিয়ে আলোচনা করেছি। আপনাকে যে কোনো 2টা অ্যাটম দিয়ে সেখানের মধ্যে আপনাকে এই যে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যা বের করে আপনাকে কোনটার মধ্যে কোনটা পড়ে এইটা ডেফিনিশন অনুসারে আপনাকে কিন্তু এখানে বের করতে হবে এবং খুব অল্প সময়ের মধ্যে বের করতে হবে। কারণ হিসাব করতে করতে যদি আবার সময় শেষ হয়ে যায় তখন কিন্তু আপনার এই টিচার কিন্তু গোল্লা ভরাট করতে দিবে না। এই জন্য স্বল্প সময়ে সঠিক উত্তর,
এটা হলো আমাদের কনসেপ্ট। স্বল্প সময়ে সঠিক উত্তর করতে হবে, এই সঠিক উত্তর করার জন্যই আমাদের কিন্তু এত আয়োজন। এই জন্য আপনারা খুব ভালো করে আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা স্টাডি করুন। আশা করি এই বইটা স্টাডি করলে আপনারা এখান থেকে টপিক ভিত্তিক যেহেতু স্টাডি করতেছেন এবং বিগত বছরের আপনার নিবন্ধনের প্রশ্ন, বিগত বছরের BCS এর প্রশ্ন, এভরিথিং আপনি সব কিছুই এখান থেকে স্টাডি করার মধ্য দিয়ে আপনি এখান থেকে একটা স্ট্রং প্রিপারেশন নিচ্ছেন। আশা করি এখান থেকে আমাদের যে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা স্টাডি করার মধ্য দিয়ে আপনি পরীক্ষার হলে আমাদের এই বই থেকে, কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই থেকে আপনি টপিক ভিত্তিক স্টাডি করে খুব ভালোভাবে রেগুলার প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ এখান থেকে আপনি 90 থেকে 100% প্রশ্ন কমন পড়বে। যারা যারা আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটি সংগ্রহ করেননি দ্রুত সময় সংগ্রহ করবেন। যাদের কাছে আছে বইটাকে ফেলে না রেখে বইটাকে নিয়মিত সকাল, দুপুর, সন্ধ্যা বা সকাল, বিকাল এবং রাত এই 3 বেলা স্টাডি করবেন। খুলে দেখবেন, বইটার সাথে মহব্বত সৃষ্টি করবেন এবং বইটাকে নিজের একটা হালাল রিজিকের অন্বেষণকারী হিসেবে, এখানে আপনার সহায়ক হিসেবে আপনি আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটাকে পাশে রাখবেন। ইনশাল্লাহ ঠকবেন না। জীবনে অনেক বই পড়েছেন, কিন্তু আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইয়ের মতো এত সুন্দর করে সেট আপ করা, মেকআপ করা এবং আমাদের এই এতগুলো তথ্য সহকারে আমাদের এই 70টা বোর্ড বই থেকে আমরা যেহেতু বইগুলো মানে এই 70টা বোর্ড বই থেকে যেহেতু আমরা বইটাকে এই সংকলন করেছি, সুতরাং আপনার এতগুলো তথ্য আপনি কোনো বইতেই যেহেতু পাচ্ছেন না, আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইতে যেহেতু পাচ্ছেন, সুতরাং এখান থেকে আপনার 90 থেকে 100% প্রশ্ন কমন পড়বে। ভালোভাবে স্টাডি করুন। আর সবার জন্য শুভকামনা থাকবে। আমরা আর একটুও এখানে আমরা সময় নিচ্ছি না, সবাই ভালোভাবে স্টাডি করুন। পরীক্ষা আছে, পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করুন। সবার জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।